রাতের বেলা অফিস শেষ করে আমি বাড়ি ফিরছি। তবে আজকে একটু ওভারটাইম কাজ করলাম অফিসে। আমিও হাঁটছি। রাত দেখলাম 10টা বাজে। হঠাৎই 3টা ছেলে আমার সামনে এসে যায়, যাদের মুখে রুমাল বাঁধা ছিল। তারা আমার পথ আটকে রাখে। ভাই, পথ আটকালেন কেন? চুপচাপ মোবাইল, ব্যাগ ও মানিব্যাগ বের কর। ভাই, আমি এগুলো দিতে পারবো না। ভাই, ছাড়েন তো আমাকে। সাথে সাথে সেখানে থাকা একটা ছেলে ছুরি বের করে আর আমার দিকে ধরে, বলে, এই কথা না বলে যা বলছি তাই কর। চুপচাপ ব্যাগ, মোবাইল, ওয়ালেট বের করে দে। আমিও পালাতে যাব। তখন আমাকে সেখানে থেকে দুটো ছেলেই ধরে ফেলে আর দুজনে আমার দুহাত ধরে। কই যাচ্ছিস তুই? কথা বলছিস শুনিস, এবার মর। বলেই হাতে থাকা ছুরিটা আমার পেটে ঢুকিয়ে দিল। দুবার ছুরি দিয়ে আঘাত করে আমাকে রাস্তায় ফেলে দিয়ে আমার ব্যাগ, মানি ব্যাগ, আমার অফিস ব্যাগ নিয়ে চলে যায়, যে ব্যাগে আমার ল্যাপটপ ছিল। আমি রাস্তায় পড়ে আসি আর চোখ ঝাপসা হয়ে আসে। আমি ঝাপসা চোখে দেখতে লাগলাম তারা আমার ব্যাগ, মোবাইল ও মানি ব্যাগ নিয়ে হাসতে হাসতে চলে গেল। আর আমি রাস্তায় পড়ে আসি। হয়তো এটাই আমার শেষ দেখা, তাই কালেমা পড়লাম। আর আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে আসে আমার। হঠাৎই আমি লাফিয়ে উঠে পড়ি আর নিজের আশেপাশে দেখতে লাগি। দেখলাম আমি আমার রুমের খাটে শুয়ে আছি। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম। ভাই, কি ভয়ঙ্কর স্বপ্ন ছিল! আমি তো মনে করলাম আমি শেষ। আমি দেখলাম সকাল হয়ে গেছে, তা আমি উঠে গেলাম খাট থেকে। তবে একটা জিনিস আমি নোটিস করলাম, আমার শরীর থেকে এক অজানা সুগন্ধ বের হচ্ছে, যা আমার অনেক ভালো লাগার কাজ করতে লাগলো। কিন্তু প্রশ্ন হলো, আমার গায়ের থেকে এরকম সুবাস বের হচ্ছে কোথা থেকে? আমার কাছে তো এমন পারফিউম নেই। জিনিসটা অনেক অদ্ভুত লাগলো আমার কাছে। তবু সেই টপিকটা বাদ দিলাম আর চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হতে হতে নিজের পরিচয়টা দিয়েই বরাবরের মতোই আমি আপনাদের মোহাম্মদ ওবায়দুর রহমান অন্তর। অনার্স কমপ্লিট করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি নেই। আর পরিবারে আমি ছাড়া আর কেউ নেই, কারণ আমি এতিম। অনার্স 3য় বর্ষে থাকাকালীন আম্মু আব্বু একটা সড়ক দুর্ঘটনায় মারা যায়। বাকি কাহিনী গল্পেই জানতে পারবেন। ফ্রেশ হয়ে বাইরে আসলাম। এসে একটু আয়নার সামনে গেলাম। সেখানে গিয়ে আমি শর্ট খেতে লাগলাম। তার কারণ হচ্ছে আমার পরনের টি শার্টটা দেখে। শর্ট খাওয়ার কারণ হলো, প্রথমত আমি সাদা কালারের টি শার্ট পরা। তবে আমি তো সাদা কালারের টি শার্ট কিনিও না, পরিও না। আর দ্বিতীয়ত, আমার সেই টি শার্টে আমার বুকের বরাবর হাতের ছাপ দিয়ে নকশা করা। তবে নকশা বললে ভুল হবে, বলতে গেলে কারো হাতের ছাপ। আমি এইসব দেখে অনেক অবাক হয়ে গেলাম। আমি যখনই আমার রুমের আমার পড়ার টেবিলের দিকে তাকালাম, তখন এর থেকেও বড় শক খেয়ে গেলাম। কারণ সেখানে আমি সেই শার্টটা দেখলাম, যেটা আমি স্বপ্নে পড়েছিলাম। আর আমাকে ছিনতাইকারীরা আঘাত করে ফেলে যায়। আমি টেবিলের কাছে গিয়ে সেই শার্টটা হাতে নিলাম। আর যা দেখলাম তা দেখে আমার এবার ভয় লেগে যায়। কারণ সেই শার্টটা রক্তে ভরা। আর আমার পেটে আঘাত করার কারণে সেই শার্টেরও পেটের দিক দিয়ে ছিঁড়ে যায়। তার মানে কাল আমি স্বপ্ন দেখি নাই, সেটা সত্যি ছিল। তো তাহলে আমি এভাবে দাঁড়িয়েছি কিভাবে? মানে আমি বেঁচে আছি কিভাবে? এবার আমার ভয় লেগে ওঠে। আর তখন আমার ফোন বেজে ওঠে। আমিও ফোনের কাছে গিয়ে ফোন নেই আর কল ধরি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো অন্তর, আমি তানভীর। কিরে, কই তুই? আমি কতক্ষণ নিচে দাঁড়িয়ে থাকবো? তানভীর, ভাই তো একটু বাসায় আয় তো। আচ্ছা, আসতেছি। তারপর ফোন কেটে দিলাম। আর আমিও টি শার্ট নিয়ে উঠিয়ে আমার পেটের অংশ চেক করতে লাগলাম। কিন্তু অবাকের বিষয় হলো, আমার পেটে কোনো আঘাতের দাগ নেই। এবার জিনিসটা আমাকে ভয় লাগিয়ে দিল। আমার হাত পা কাঁপতে শুরু করে। আর তখনই দরজার বেল বেজে ওঠে। আমিও গিয়ে দরজা খুললাম। কিরে শালা, রেডি হস নাই কেন? অফিসে যাবি না? দোস্ত, তুই কি আমাকে দেখতেছিস? আজব তো, এটা কি ধরনের প্রশ্ন? না দেখলে কথা কিভাবে বলি? আর রেডি হস নাই কেন? হয়তো তানভীরকে জিজ্ঞেস করাটাই ভুল হয়েছে। কারণ আমি একটা মুভিতে দেখছিলাম, বন্ধুরা তাকে দেখতে পায়। তার মানে আমাদের সাথেও একই কাহিনী হচ্ছে নাকি? এই শালা, কি ভাবিস তুই? তানভীরের কথা শুনে আমার ঘোর কাটলো। তবু আমার হাত পা কাঁপতেছে। যা তাড়াতাড়ি রেডি হয়ে আয়। আমিও চলে গেলাম রেডি হতে। রেডি হয়ে আমার মাথায় আরও একটা প্রশ্ন জেগে উঠলো। আমার ফোন তো কাল ছিনতাইকারীরা নিয়ে গেছিলো, তারা আমার কাছে আসলো কিভাবে? পরে দেখি বালিশের সাথে আমার ওয়ালেটও, আর আমার খাটের ডান পাশে আমার অফিস ব্যাগও। এইসব দেখে মনের মধ্যে এক অজানা ভয় ঢুকে গেল। আমি দৌড়ে রুম থেকে বেরিয়ে যাই আর তানভীর চলে গেলাম অফিসে। অফিসে যেতেই আমাদের দুজনকে আমাদের কিছু কলিগ গুড মর্নিং উইশ করে তা থেকে নিশ্চিত হলাম আমি বেঁচে আছি। কিন্তু মনে এখনও প্রশ্ন থেকেই গেল, আমাকে তো ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল, তাহলে আমি বেঁচে আছি কিভাবে? আর যদি বেঁচেও থাকি, তাহলে আমার পেটে সেই ছুরির দাগগুলো কোথায়? আর সবচেয়ে বড় কথা, আমাকে রাস্তায় ছুরি দিয়ে আঘাত করে ফেলে রাখা হয়েছিল, তো আমি বাড়ি থেকে পড়ে গেলাম। সিরিয়াসলি, আমার সাথে এটা ভূতুড়ে কাণ্ড ঘটে গেল। আজ বৃহস্পতিবার, তাই অফিসে হাফ ডে।
তাই অফিসও দুপুরে শেষ হয়ে যায়। তাই আমি আর তানভীর বেরিয়ে যাই, আর তানভীর বাইক করেই বাড়ি যেতে লাগি। আমরা রাস্তায় যেতেই দেখলাম অনেক মানুষ ভিড় জমে আছে। আর অবাকের বিষয় হলো, আমি সেই রাস্তায় আছি যে রাস্তায় আমাকে ছিনতাইকারীরা ধরে আর আমাকে ছুরি দিয়ে আঘাত করে ফেলে যায়। কিন্তু ঠিক সেই জায়গায় আজ এখন অনেক মানুষের ভিড়, আর প্রায় অনেক মানুষ মিলে সেই জায়গায় ঘিরে রাখছে। তানভীর, সামনে কি হয়েছে রে, এত ভিড় কেন? জানি না, চল তো দেখি কি হয়েছে। তারপর তানভীর বাইক এক জায়গায় দাঁড় করিয়ে নেয়, আর আমরা নেমে সেই ভিড়ের দিকে যাই। ভাই, এখানে কি হয়েছে? এখানে 3জন খুন হয়েছে ও তাদের লাশ এই রাস্তায় ফেলে যাওয়া হয়। পুলিশকে খবর দেওয়া হয়, এখন তারা এসে তদন্ত করতেছে। কথাটা শুনে খটকা খেয়ে গেলাম। আসলে শহরে খুন ছিনতাই এসব বেড়ে গেছে, কিন্তু এখন মনে ভয় ঢুকে গেল। কারণ কাল একবার আমাকেও খুন করতে চাইছিল, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গেলাম। কিন্তু কীভাবে বাঁচলাম তাই জানি না। আর সেটা আমাকে অবাক করলো। আমিও তানভীরকে নিয়ে চলে যাই বাড়ির দিকে। তারপর তানভীর আমাকে বাড়িতে নামিয়ে চলে গেল। আমিও বাসা ঢুকলাম, তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তবে বারবার আজকের ঘটনাটা আমাকে বারবার ভাবাতে লাগছে আর ভয় লাগাচ্ছে। সন্ধ্যাবেলা আমি রুম থেকে বেরিয়ে চলে গেলাম কিচেনে। সেখানে গিয়ে নিজের জন্য চা বানিয়ে, চা ও হালকা পাতলা নাস্তা নিয়ে চলে গেলাম হল রুমে। সেখানে গিয়ে টিভি অন করে দেখতে লাগলাম আর নাস্তা করতে লাগলাম। নাস্তা শেষ আমি রুমে গিয়ে অফিসের ফাইল নিয়েই ব্যস্ত। রাতের বেলা আমিও খাবার খেয়ে নিলাম আর চলে গেলাম রুমে। সেখানে গিয়ে মনে পড়লো কাল শুক্রবার, সকাল অফিস বন্ধ। তা আমিও ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। প্রায় 12টা পর্যন্ত মোবাইল নিয়েই ব্যস্ত হয়ে থাকি। তারপর ফোন অফ করে চার্জে দিই আর আমিও খাটে শুয়ে পড়ি। যখন লাইট অফ করলাম মনে হলো কেউ আমার রুমে আছে। আমি কাউকে আমার রুমে অনুভব করছি। সাথে সাথে লাইট জ্বালিয়ে দিলাম, কিন্তু কেউ তো নেই। আবার যখন লাইট অফ করলাম মনে হচ্ছে কেউ তো আমার রুমে উপস্থিত আছে। আমিও গায়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ি। তবে মনে এক অজানা ভয় কাজ করতে লাগলো। প্রায় 5 মিনিট পর হঠাৎ মনে হলো কেউ আমার কাঁথা টানলো। আমিও কাঁথা আরও মুড়ে নিয়ে শুয়ে পড়ি আর ঘুমিয়ে পড়ি। প্রায় রাত 2টা আমার ঘুম ভেঙে যায়। আমি একটু নড়তে নেই, আর তখনই মনে হলো কেউ আমাকে বাম পাশ থেকে জড়িয়ে ধরে আছে। আমিও কাঁথা গায়ের থেকে সরাই আর পাশে তাকাই। এরপর যা দেখলাম তাদেরকে ভয় না পেয়ে পারলাম না, কারণ আমার বাম পাশ থেকে একটা মেয়ে আমাকে জড়িয়ে ধরে আছে, যে কিনা সাদা জামা পরে আছে। দেখার সাথে সাথে আমিও লাফিয়ে উঠে পড়ি আর সেই মেয়েটার থেকে দূরে সরে যাই। তবে আমার পুরো শরীর কাঁপতে লাগলো। প্রথমত, রাতের বেলা আমার পাশে একটা মেয়ে শুয়ে পড়ে আর সে আমাকে জড়িয়ে ধরেছিল, অথচ আমি তাকে চিনি না, জানি না। আর বড় প্রশ্ন হলো, কে এই মেয়ে? আমার শরীর প্রচুর কাঁপতে লাগলো, কারণ হঠাৎ করে কেউ একজনকে দেখে ভয় না পেয়ে পার পাবো না। দ্বিতীয়ত, সে একটা অচেনা মেয়ে। কে- 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 কে আপনি আ- এখানে কি করেন? আমাকে দেখে ভয় পেলে নাকি? ভয় পেও না। আর আমার নাম জাফরি। সেটা তো ঠিক আছে, কিন্তু আমার আমার বাড়িতে কি করে আপনি? আমার যে জায়গা ভালো লাগে আমিও সেই জায়গায় যাই। যেমন তোমার বাড়ি ভালো লাগলো, তাই আমি তোমার বাড়িতে চলে আসি। কি, আপনি কি চোর নেই নাকি? দাঁড়ান, আমি পুলিশকে ফোন দিচ্ছি। বলে আমি যখন ওর সামনে আগাতে যাব তখন সে হুট করে আমার সামনে এসে দাঁড়ায়। আমি প্রায় অবাক হয়ে গেলাম। সে মাত্র আমার খাটে ছিল আর এখন হুট করে আমার সামনে এসে দাঁড়ালো। আমি এবার ভয় পেয়ে গেলাম, কারণ একটা ভুতুরে কাণ্ড ঘটে গেল আমার সাথে। আস্তে আস্তে করে পিছিয়ে উল্টা হাঁটতে লাগলাম। কি হলো? আরে ভয় পেও না, আমি বললাম তো তোমার কোনো ক্ষতি করব না। আপনি আরে আরে, এত ভয়ের কি আছে? রফ, উল্টা হাঁটো কেন তুমি? এবার মনে হচ্ছে আমি হয়তো স্বপ্ন দেখছি, তাই নিজেকে নিজেই থাপ্পড় দিতে লাগলাম জাগানোর জন্য। আরে, নিজেকে থাপ্পড় দিচ্ছ কেন তুমি? দেখুন আপু, আমাকে ছেড়ে দেন। আমার না কেউ নেই, আমি বাঁচতে চাই আপু, আমাকে ছেড়ে দেন। প্রথমত আমি পড়ি, তুমি যেভাবে আমাকে কথা বলতেছো মনে হচ্ছে তোমাকে আমি মারতে আসলাম। আর দ্বিতীয়ত, আমাকে আপু ডাকছো কেন? এটা আমার জন্মগত অভ্যাস, আমাকে ছেড়ে দেন। প্রয়োজনে বাড়ি আপনি নিয়ে নেন। আমাকে বললাম ভয় পেতে না, কিন্তু তুমি কথা শুনছো না। যা, আমার রাগ উঠিয়ে দিল। দাঁড়া, এক্ষুনি ভয় দূর করতেছি। বলে আবার আমার সামনে হুট করে চলে আসলো আর সোজা গালে একটা কষে থাপ্পড় দেয়, যা খেয়ে আমিও বেহুশ। যখন চোখ খুলাম তখন নিজেকে আবার খাটে আবিষ্কার করলাম। আমি খাটে শুয়ে আছি, তেমন কাল আমি স্বপ্ন দেখছিলাম। আল্লাহ, শেষমেশ একটা পরিও আমার স্বপ্নে আসলো।
তো আবার আমাকে কষে থাপ্পড় দিল। কেন যে আল্লাহ আমাকে এভাবে ভয় লাগায়, আমি তো কারো ক্ষতি করে নাই। হঠাৎ কেউ একজন আমার পাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমি ওর সাথে সাথে লাফিয়ে উঠি, আর দেখি কাল রাতে সাদা জামা পরে সেই মেয়েটা, মানে সেই পরীটা, যারা আমাকে কষে একটা থাপ্পড় মেরে বেহুশ করে দিয়েছিল। আমিও খাট থেকে উঠে দৌড় দিই, আর রুম থেকে বেরিয়ে যখন সামনে যেতে নেব, হুট করে আমার সামনে এসে পড়ে। এই, তোমার সমস্যা কি? আমাকে দেখে এভাবে ভয় পাচ্ছ কেন তুমি? আ আ আ ধুর, ভয়ের মধ্যে আমার মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। সাথে সাথে সে আমাকে জাপটে ধরে। তুমি কেন আমাকে এত ভয় পাও? আমি তো পড়ি। আমি তো তোমার কোনো ক্ষতি করলাম না, বরং তোমাকে বাঁচালাম। আর তার প্রতিদান এই দিচ্ছ তুমি? আমাকে বাঁচালেন মানে? জাফরিন আমাকে ছেড়ে দেয়। সেই দিন রাতে তোমাকে রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে আমি তোমাকে দেখে তোমার কাছে গিয়ে আমার শক্তি দিয়ে তোমার ক্ষতস্থান ঠিক করি। তবে তুমি বেহুশ ছিলে, তাই আমিও তোমাকে তোমার বাড়িতে এনে তোমাকে খাটে শুয়ে দিই, আর তোমার রক্ত মাখা শার্টটা পরিবর্তন করে দিই, আর আমার শক্তি দিয়ে একটা গেঞ্জি তৈরি করে তোমাকে পরিয়ে দিই। আমি যদি তোমার ক্ষতি করার চিন্তা করতাম, তাহলে সেই রাতে তোমার ক্ষতি করতে পারতাম, কিন্তু আমি তো কোনো কারণ ছাড়া কারোর ক্ষতি করতে পারবো না। আমি মেয়েটার কথা শুনে হয়ে গেলাম। তার মানে ওই আমাকে বাঁচায় সেদিন রাতে? আমি এবার কি বলবো বুঝতে পারতেছি না। আমি এতক্ষণ যাকে ভয় পেয়ে পালাচ্ছিলাম, আর সেই কিনা আমার বেঁচে থাকার কারণ। আপনি, মানে আপনি তো বললেন আপনি আমার বাড়ি ভালো লাগার কারণে এখানে থাকেন, তো কাল আসছেন আপনি, তাহলে কিভাবে কি করলেন? হ্যাঁ, ঠিক বলছো। তোমার বাড়িটা আমার ভালো লাগছিল, তাই আমি এখানে থাকি। তবে মনে করে দেখো, আমি কাল বলিনি, বরং আমি 7 দিন আগো থেকেই থাকি এই বাড়িতে। 7 দিন আগের থেকে মানে? হ্যাঁ, আমি তোমার বাড়িতে থাকি 7 দিন হলো। এতদিন থেকেও তোমাকে বুঝতে দিইনি তুমি ছাড়াও এই বাড়িতে আরও একজন থাকে। তবে ওই রাতে তুমি বাড়ি সময় মতো আসনি বলে আমিও সেই রাতে বাড়ি থেকে বেরিয়ে তোমাকে খুঁজতে লাগি। আর তোমাকে রাস্তায় পড়ে থাকতে দেখে আমিও তোমার কাছে যাই। এর পরের প্রায় কাহিনীটা তুমি জানো। আমি তোমাকে খাটে রেখে চলে গেলাম সেই ছিনতাইকারীগুলোকে খুঁজতে, যারা তোমাকে রক্তাক্ত করে রাস্তায় ফেলে তোমার জিনিস নিয়ে যায়। আমিও তাদের খুঁজে বের করে তোমার জিনিসপত্র নিয়ে নিই, আর ওদের শেষ করে দিই। জাফরিনের মুখে কথাগুলো শুনে আমি অবাক হয়ে গেলাম। তবে সে কি বলল? ছিনতাইকারীদের শেষ করে দেয় মানে কি? ছিনতাইকারীদের শেষ করে দেন মানে? মানে তাদের মেরে ফেলি, শেষ করে দিলাম তাদের আমি। কি? আপনি খুন করছেন? কেন তাদের শেষ করলেন আপনি? কারণ তারা শুধু একজন মানুষকেই আঘাত করেনি, তারা আমার ভালোবাসায় আঘাত করলো, তাই তাদের মরতে হলো। ভালোবাসা মানে? কি বলতেছেন আপনি? ওরা কি আপনার ভালোবাসায় আঘাত করলো নাকি? আর আপনার ভালোবাসাও কি আপনার সাথে আসছে? হ্যাঁ, ওরা আমার ভালোবাসায় আঘাত করে, আর আমার ভালোবাসা আসেনি। আমি নিজে একজনকে আমার ভালোবাসা বানালাম। ও, তাহলে তো ভালোই। তবে সেও কি আপনাদের মতো? না, সে একজন মানুষ, তবে তাকে আমি খুব ভালোবাসি, আর তাকে আমি হারাতে চাই না। যে করেই হোক তাকে পেতে চাই আমি। ও, এত ভালোবাসেন তাকে? যাক, সমস্যা নেই। আপনি আমাকে বাঁচালেন, তাই আমি আপনাকে এই ব্যাপারে সাহায্য করব। কিন্তু একটা কথা রাখবেন। হুম, বলো, কি কথা তোমার? আসলে আপনি হুট করে সামনে চলে আসবেন না, যে তা দেখে ভয় পাই। আপনি চাইলে আমার বাড়িতে থাকতে পারেন, কিন্তু হুট করে আসাটা যদি একটু বন্ধ করতেন আর কি। ঠিক আছে, তবে আমাকে একটা প্রমিস করতে হবে। কি প্রমিস করতে হবে আবার? আমি যাকে ভালোবাসি তাকে যে করেই হোক আমার করে দিতে হবে। হুম, আচ্ছা, চেষ্টা করব। তবে আপনার থাপ্পড়টা আমার খুব ব্যথা দিছে। দাঁড়াও, এক্ষুনি ব্যথা দূর করে দিচ্ছি। বলেই জাফরিন আমার কাছে এসে আমার গালে আর তার ঠোঁট দিয়ে একটা চুমু দেয়, যা আমাকে অবাক করে দিল। তবে তার চুমুতে আমার গালের ব্যথাটা যে ছিল সব চলে যায়। এটা আপনি কি করলেন? কেন, ভালো লাগেনি?
না মানে এটা করাটা কি ঠিক হয়েছে? হুম, না করলে তোমার গালে ব্যথাটা যেত না। আর ক্ষমা করে দিও আমাকে কালকে থাপ্পড়টার জন্য। সেটা তো আপনি ঠিক করেই দিলেন, কিন্তু তোমার কোনো কথা বলিও না তো। আর আমার খিদে লাগছে, পারলে কিছু খাবার ব্যবস্থা করো। অনেক দিন চুরি করে খাবার খাইতে হচ্ছে, আর চুরি করতে পারবো না আমি। কি, আপনি খাবার চুরি করতেন? কিন্তু কার? কার আবার? যে বাড়িতে থাকি সেই বাড়ির খাবার খেতাম। এখন কথা না বলে কিছু আনো। জি আচ্ছা। তারপর চলে গেলাম কিচেনে। সেখানে গিয়ে কোনো মতে দুজনের জন্য ব্রেকফাস্ট রেডি করি, তারপর টেবিলে নিয়ে যাই আর বসে পড়ি। আমরা দুজনেই নাস্তা করতে লাগলাম। আচ্ছা, আমরা কি আজকে ঘুরতে যেতে পারি? আসলে এই বাড়িটায় থাকতে থাকতে অনেক বিরক্ত লাগতেছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। তবে আমি দুপুরে নামাজে যাব। তারপর নামাজ থেকে এসে আমরা দুপুরে খেয়ে রেস্ট নেব। এরপর বিকেলে ঘুরতে যাব। ঠিক আছে। আমি মুখে জুস নিলাম আর তখনই জাফরিন বলে ওঠে, আচ্ছা, তুমি কি কেউকে পছন্দ করো? কথাটা শুনে আমার মুখ থেকে জুস ফুস করে বের হয়ে যায়। কি হয়েছে, এমন করলে কেন? আপনি আমাকে এক অদ্ভুত প্রশ্ন করেন, তাই মুখ থেকে আমার জুস বেরিয়ে যায়। আর কথা হলো, আমি কাউকে পছন্দ করি কিনা সেটা তো ভুলেও না, কারণ আমার মতো ছেলেকে কেই পছন্দ করবে। আমার চেহারা দেখছেন? এই চেহারায় মেয়েরা কখনোই আকর্ষিত হবে না, বরং তারা ঘৃণা করবে। তোমাকে একটা কথা বলি, চেহারায় সব হয় না। কিছু সময় মন থাকা মানুষের প্রতিও অনেকে পাগল থাকে। আর চেহারা ভালো হলেই ভালো হওয়া যায় না, বুঝছো? বাহ, আপনি মানুষ না হয়েও মানুষের মতো কথা বললেন, কিন্তু যে কথাটা বলছেন না সেটা আমি আজ পর্যন্ত দেখলাম না। আর আমারও এই সব করার ইচ্ছা নাই, আমি একাই ঠিক আছি। তুমি কি সারা জীবন একা কাটিয়ে দেবে নাকি? তোমার কি ভালোবাসা পাওয়ার জন্য ইচ্ছে করে না? ভালোবাসা পেতে ইচ্ছে করে, কিন্তু আমি একা থাকতেই বেশি পছন্দ করি। আর হ্যাঁ, আমি সারা জীবনে একা কাটিয়ে দিতে পারবো। দেখা যাবে আপনি কিভাবে একা থাকেন। আচ্ছা ঠিক আছে, তবে একটা প্রশ্ন, আপনি এখানে কেন আসলেন? আপনার কি পরিবার নেই? হ্যাঁ, আমার পরিবার আছে। আসলে আমি পরিপালক থেকে পালিয়ে আসছি। কি, কিন্তু কেন? আসলে আমার পরিবার আমাকে বিয়ে দিতে চাইছিল, কিন্তু আমি বিয়ে করতে রাজি ছিলাম না। তারা আমাকে জোর করে বিয়ে দিতে চাইছিল, কিন্তু আমি চাই আমি কাউকে ভালোবেসে বিয়ে করতে। তাই তাদের জোরাজুরি সহ্য করতে না পেরে পালিয়ে আসলাম। আর একটা কথা, তুমি শুধু জানো আমি একজন পরী, আসলে তা পরিপূর্ণ সত্যি নয়। মানে? আসলে আমি শুধু পরী নয়, বরং পরিপালকের রাজকুমারী। আর আমার আব্বু আম্মু হচ্ছে পরিপালকের রাজা ও আর রানী। কি, মানে আপনি পরিপালকের রাজকুমারী? তাহলে তো আপনাকে আপনার আব্বু আম্মু খুঁজবে। আর যদি তারা আপনাকে আমার এখানে পায় তাহলে তো আমি শেষ। সেটা নিয়ে তুমি কিছু ভাবিও না, আমি ওইটার একটা বুদ্ধি বের করে রাখছি। কি বুদ্ধি? আছে, সেটা পরে বলবো। তুমি এটা নিয়ে ভয় পেও না। আমি থাকতে তারা কেন, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। জাফরিনের কথাগুলো আমার মাথার উপর দিয়ে গেল। তবে একটা জিনিস তো শিওর, আমার লাইফ বিনা কারণে এখন রিস্কে আছে। জানি না, যদি জাফরিনের আব্বু আম্মু জানতে পারে তার মেয়ে আমার বাসায় থাকে, তাহলে আমিই শেষ। কারণ জাফরিন হচ্ছে পরিপালকের রাজকুমারী। রিস্কের কারণ কোনো রাজকুমার বা রাজকুমারী আপনার কাছে আছে, সেটা অনেক বড়ই রিস্কের, যেটা অনেক বড় বিপদ এনে দিতে পারে। কিন্তু আমি তো আর জানতাম না যেটা পরি আমার কপালে এসে জুটবে, সে আবার রাজকুমারীও হবে। জানি না আল্লাহ কি চায়। আমরা নাস্তা করে নিলাম, তারপর আমি আমার রুমে গেলাম। সেখানে গিয়ে আমি আমার ল্যাপটপ অন করে কাজ শুরু করে দিই। জাফরিন হঠাৎ করে আমার সামনে চলে আসে, যা দেখে আমি ভয় পেয়ে বুকে হাত দিয়ে ফেলি। আপনি, আপনাকে না একটা রিকোয়েস্ট করেছিলাম এই কাজটা করতে না, কিন্তু আপনি মনে হয় আমাকে হার্ট অ্যাটাক দিয়ে মারার প্ল্যান করছেন। সরি, আসলে আমি ওই রুমে একা একা বসে আছি। আর তুমি এখানে কি করো? আমার সাথে চলো, দুইজন একসঙ্গে বসে গল্প করি। আমার একটু কাজ আছে, আপনি যান, টিভি দেখেন। তোমরা মানুষরা না এই সকল জিনিস নিয়ে মনে হয় বেশি ব্যস্ত থাকতে পছন্দ করো। আমার কাজ করতে হবে তো। সাথে সাথে জাফরিন একটা চুটকি মারলো আর আমার ল্যাপটপ উধাও। আমার ল্যাপটপ
আমার কথা না শুনলে এমনিই হবে। এবার চলো আমরা গল্প করি। আমার কাজ আছে তো। ঠিক আছে, কাজ করো তুমি। ল্যাপটপ না দিলে কেমনে কাজ করব? ল্যাপটপ তখনই পাবা যখন আমার সাথে গল্প করা শেষ করবা, তার আগে নয়। কি আর করব, কাজ তো করতে পারবোই না, তাই গল্প করে সময় পার করাটাই ভালো। জাফরিনের সাথে দুপুর পর্যন্ত গল্প করলাম। এরপর চলে গেলাম গোসল করতে, কারণ আজ শুক্রবার মানে জুম্মার দিন। গোসল শেষ করে পাঞ্জাবি পরে আমিও ওয়াশরুমে বের হলাম। আর তখনই দেখলাম জাফরিন আমার রুমে খাটে বসে আছে। সে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। কি দেখেন? ভালোবাসাকে কি? না মানে বললাম, তোমাকে দেখে আমার ভালোবাসার মানুষের কথা মনে পড়ে গেল। আচ্ছা, সেই ব্যাপারে কথা পরে হবে, নামাজ থেকে এসেই বলবো, কেমন? আমি যাই, দরজা বন্ধ রাখবেন। তারপর আমিও যেতে লাগি, আর জাফরিন আমার পিছু পিছু আসতে লাগি। আমি বাইরে গেলাম, কিন্তু জাফরিন দরজায় দাঁড়িয়ে আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। আমি বুঝলাম না কেন। আরে দরজা বন্ধ করুন। তারপর জাফরিন দরজা বন্ধ করে, আর আমিও মসজিদে চলে যাই নামাজের জন্য। আমিও নামাজ পড়ে নেই। এরপর বাসে যেতে লাগি। চিন্তা করলাম বাসে যেহেতু নতুন একজন আইছে, তাই আমাকেও কিছু নিয়ে যাওয়া প্রয়োজন। তাই আমি দোকানে গেলাম, একটা আইসক্রিম নিয়ে নিলাম। আসলে আমি যেখানেই যাই না কেন, পকেটে অবশ্যই ওয়ালেটটা রাখি। তারপর আইসক্রিম নিয়ে বাসে চলে গেলাম। সেখানে গিয়ে দরজা নক করতেই দরজা খুলে দেয়, আর দেখলাম জাফরিন দাঁড়িয়ে আছে। একটা জিনিস আনলাম আপনার জন্য। কি? দুপুরের খাবার শেষ করলেই পাবেন। তারপর আমিও সেই আইসক্রিম ফ্রিজে রেখে দিই, আর আমি চলে গেলাম কিচেনে। আসলে কিছু রান্না করেই রাখছিলাম সকালে, আর এখন গরম করে নিলেই হবে। তারপর খাবার গরম করে সেটা নিয়ে গেলাম, আর দেখলাম জাফরিন টিভি দেখতেছে। জাফরিন, আপু, খাবার রেডি, আসুন। তারপর জাফরিন আসে আর চেয়ারে বসে। তুমি আমাকে কি বলে ডাকলে? আরে আপু বলে ডাকলাম আর কি, এতে সমস্যা কোথায়? তোমাকে আমি মানা করলাম না আমাকে আপু ডাকতে? আমার কথা না শুনলে কিন্তু আমার রাগ উঠে যায়। পরে আমি উল্টাপাল্টা কিছু করে বসলে আমাকে কিছু বলবা না। আরে আমার অভ্যাস তো ওইটা। এই অভ্যাস অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য, আমার জন্য না। আর এখন থেকে শুধু আমাকে আপু ডাকলেই না, যদি আমাকে আপনি করেও বলো না, তাহলে তোমার ঘাড় মটকাবো। কি? আপনি না বললেন আপনি কোনো কারণ ছাড়া কারো ক্ষতি করেন না, তাহলে আমাকে এইভাবে বলতেছেন কেন? আমার ইচ্ছা। আর একবার আপু বা আপনি করে বলো না, দেখবা কি হাল করি তোমার। আমিও চুপ হয়ে গেলাম। আমাকে তার পরিশক্তি দিয়ে ভয় লাগাচ্ছে। কী বা করবো, আমি তার কথা তো শুনতেই হবে, নাহলে তো শেষ আমি। আমিও চুপচাপ জাফরিনকে খাবার দিলাম, আর আমিও খেতে লাগলাম। তবে আমি আড়াল চোখে খেয়াল করলাম জাফরিন আমার দিকে তাকিয়ে আছে, আমার দিকে তাকিয়ে মিলিমিলিভাবে হাসছে। তারপর খাবার শেষ করে আমি আমার রুমে চলে গেলাম। আমি জাফরিনকেও একটা রুম দেখিয়ে দিই তার থাকার ও রেস্ট করার জন্য। আমি আমার রুমে খাটে শুয়ে পড়ি, আর চোখ বন্ধ করে রাখি। আর কখন ঘুম চলে আসে তা নিজেও জানি না। বিকেলবেলা আমি শুয়ে আছি, তখন আমার বুকে ভারী অনুভব করতে লাগলাম। আর একটা জিনিস লক্ষ্য করলাম, কেউ একজন আমাকে জড়িয়ে ধরে আসছে। আমি চোখ খুললাম, আর দেখলাম জাফরিন আমার রুমে আমার খাটে আমার বুকের ওপর মাথা রেখে ঘুমিয়ে আছে। যা দেখে অবাক হয়ে গেলাম। আমি যখনই তাকে ডাকতে নেব, তখনই খেয়াল করলাম তার মায়াবী চেহারাটা। আসলে বলতে গেলে জাফরিনের চেহারাটা এতটাই সুন্দর ও মায়াবী, যা যে কোনো ছেলে কিংবা পুরুষকেই তার মায়ায় ফেলে দিবে। আর সে ঘুমাচ্ছে, তাই আমি তাকে ডিস্টার্ব করতে পারবো না। কারণ আমি বলছিল কোনোদিনও যদি কাউকে ঘুমন্ত অবস্থায় দেখি, তবে তাকে ভুলেও ডিস্টার্ব করতে না। তা আমিও তাকে ডিস্টার্ব না করে আস্তে করে ছাড়িয়ে নিতে লাগলাম। আমি ছাড়াতে গেলাম, আর সে ওর শক্ত করে জড়িয়ে ধরে আছে। জাফরিন বলছিল আজকে নাকি বাইরে ঘুরতে যাবে, কিন্তু তার ঘুমের জন্য আমি ডাকতে পারতেছি না। সন্ধ্যাবেলা জাফরিন এখনও আমার বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে, আর আমিও বিকাল ধরে শুয়ে আছি। জাফরিনের জন্য আমি কতবার ট্রাই করলাম জাফরিন থেকে নিজেকে সরাতে, কিন্তু যখনই নিজেকে সরাতে যাই, তখনই জাফরিন আরও শক্ত করে ধরে রাখে। নিজের থেকেও কেমন যেন আনইজি লাগতেছে। হঠাৎই জাফরিন নড়ে ওঠে আর ঘুম ভাঙে। সাথে সাথে আমিও চোখ বন্ধ করে ফেলি। জাফরিন আস্তে করে তার ঠোঁট দিয়ে আমার কপালে চুমু দেয়, আর আমিও লাফিয়ে উঠি। এটা আপনি কি করলেন? কই, কিছু তো করি নাই। মিথ্যা বলবেন না। আপনি আমাকে... কথাটা শেষ করে আগে জাফরিনের ঠোঁটগুলো দিয়ে আমার ঠোঁটগুলো দখল করে নিল, আর আমিও কিছুই করতে পারতেছি না। আমার শরীর, আমি নিয়ন্ত্রণের শক্তি পাচ্ছি না। মনে হচ্ছে শরীর আমার হলেও অন্য কেউ তার নিয়ন্ত্রণ করছে। কিছুক্ষণ পরেই আমাকে ছেড়ে দেওয়া হয়, আর সাথে সাথে আমি আবার আমার শরীরের নিয়ন্ত্রণ শক্তি ফিরে পেলাম। এটা আপনি কি করলেন? বেশি কিছু করি নাই, শুধু তোমাকে
এখন নিজের করে নিলাম। আর আজ থেকে তুমি আমার হয়ে গেলে। কি যাতা বলতেছেন আপনি? আপনি তো আমাকে বললেন আপনি নাকি অন্য কাউকে পছন্দ করেন। এখন যে এই কাজটা করলেন, আপনার ভালোবাসার মানুষটাকে কি জবাব দেবেন? তাকে কোনো জবাব দিতে হবে না, বরং আমি তাকেই আমার করে নিলাম। কি উল্টাপাল্টা বলতেছেন আপনি? যা শুনছো সবই ঠিকই বললাম। আমার ভালোবাসা আর কেউ না, তুমি নিজেই। যে আপনার কথা শুনে হয়ে গেলাম আমি। কি আবল তাবল বলতেছে সে? আসলে কি মেয়েদের চয়েস এতই খারাপ হয়ে গেল নাকি? আমরা তো কুষ্টির একটা ছেলেকে সে ভালোবাসে বলতেছে, নাকি মাথা গেছে তার? দেখুন, আমার মনে হয় আপনি অনেক বড় ভুল করতেছেন। কোনো কথা আমি শুনতে চাই না। এখন বলো, তুমি নিজে থেকে আমার হবে নাকি আমাকেই কিছু করতে হবে? আমার মধ্যে কিছুই নেই, তাহলে কেন আপনি আমাকে ভালোবাসবেন? তোমার মধ্যে কিছুই নেই সেটা কে বললো? আর কথায় কথায় নিজেকে ছোট করে দেখো কেন তুমি? কারণ আমি ছোট বলেই নিজেকে ছোট করেই দেখি। কিন্তু আপনি বলুন, কি দেখে আপনি আমার প্রতি আকর্ষিত হলেন? তোমার মন মানসিকতা দেখে, যেটাকে কেউই তোমার প্রতি আকর্ষিত করবে। আমার মন মানসিকতা দেখে মানে? তোমার আচার আচরণ, সকলের সাথে ভালো ব্যবহার, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, আর সবচেয়ে বেশি যেটা ভালো লাগলো সেটা তোমার পবিত্র মন, যেখানে আমি কোনো কারণ কিছু পাইনি। কেমনে বুঝলেন আমার মন পবিত্র কিনা? পরীদের কাছে এমন একটি শক্তি থাকে যা কেউকে ছুঁয়ে তার মনের সকল কথা জেনে নেওয়া যায়। আমি তোমার মনে আমার জন্য ভয় দেখলাম, যেটা আমি ভালোবাসা দিয়ে দূর করতে চাই। তবে আরও একটা জিনিস তোমার মনের মধ্যে আছে, আর সেটা নিয়ে অনেক সময় তুমি কান্নাও করো। আর সেটা হলো তোমার আম্মু আব্বুর কথা। আমি জানি তুমি তাদের কতই না মিস করো, কারণ আমি তোমার মনের কথাও জেনে নিচ্ছি। জাফরিনের মুখে আম্মু আব্বুর কথা শুনে চোখে পানি চলে আসে। তে আস্তে করে উঠে বারান্দায় চলে যাই আর ওইখানে কান্না করে দিলাম। আসলে আব্বু আম্মুকে আমি অনেক মিস করি, কারণ তারাই তো আমার সব ছিল। আমাকে বুঝতো, আমার সকল ভালো খারাপ সম্পর্কে জানতো, আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতো। কিন্তু আজ আমি এতিম, খেয়াল রাখার মতো কেউ নেই আমার। আমি কান্না করতে লাগলাম, আর তখনই জাফরিন এসে আমাকে জড়িয়ে ধরে। এই, তুমি কান্না করছো কেন? তুমি তো আর একা না, আমি আছি তোমার সাথে। দেখো দেখো অন্তর, এভাবে কান্না করিও না। তোমার মনের অবস্থা আমি জানি। দেখো, এভাবে কান্না করে লাভ নেই তো। আর আমাকে একবার আপন করে নাও, কথা দিলাম কোনো দিন তোমাকে ছেড়ে যাব না। আর তুমি প্লিজ কান্না থামাও। কিন্তু আমি কান্না করেই যাচ্ছি, আর কান্না করতে করতে বারান্দায় বসে গেলাম। কি করব আমি? যে আপনার মুখে আম্মু আব্বুর কথা শুনে আম্মু আব্বুর কথা মনে পড়ে গেল আমার। আর তাদের আমার কতটাই না প্রয়োজন, কিন্তু তারা আজ আমার পাশে নেই। যে আপনার আমার কাছে বসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। এই, তুমি প্লিজ কান্না থামাও। দেখো, এভাবে কান্না করিও না। আর কেউ, তুমি মনে মনে বারবার নিজেকে অসহায় একা মনে করতেছো। আমি আছি তো। দেখো, কান্না বন্ধ করো তুমি। আমিও জাফরিনকে জড়িয়ে ধরি আর কান্না করেই যাচ্ছি। আমি কি এমন দোষ করলাম যার জন্য আম্মু আব্বু আমাকে এতিম বানিয়ে চলে গেল? তারা কি জানে না তাদের ছাড়া আমি অসহায়? আমি তো কোনোদিনও কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই, কারো খারাপ চাই নাই। তাহলে আল্লাহ কেন আমাকে এতিম বানিয়ে দিল? আমার তো আম্মু আব্বুকে প্রয়োজন। যখন আমার বন্ধুরা তাদের আম্মু আব্বুর সাথে কথা বলে আমার অনেক কষ্ট হয়। আসলে আম্মু আব্বুই আমাকে বুঝতো, আমার সকল কিছুই জানতো। বিশেষ করে আম্মু আমার বেশি খেয়াল রাখতো। আম্মু কোনোদিনও তার ছেলের কষ্ট বা সামনে আঘাত দেখতে পারতো না। আর আব্বু আমাকে সব সময় মজা করে বকা দিত, যেটা আমার বিরক্ত লাগতো। সে আব্বুকেই আমি মিস করতেছি। আমার জীবনে কি অসহায়ের মতো বেঁচে থাকাই লেখা রাখলো নাকি আল্লাহ? আমার কি আম্মু আব্বুর প্রয়োজন নেই? তাহলে কেন আল্লাহ আমার থেকে তাদের দূরে করে নিল? কান্না করতে করতেই বললাম। সাথে জাফরিনও কান্না করে দিল। জাফরিন আমাকে শক্ত করে জোরে ধরে আসে। সে আমাকে সান্ত্বনা দিতে থাকে। এই, এভাবে কান্না করে নাকি? আর কে বলছে তুমি অসহায়? কেউ নেই তোমার? আমি কি তোমার কেউ না? দেখো, এভাবে কান্না না করে ওঠো আর চলো, ফ্রেশ হয়ে নাও।
আমি দেখি তোমার জন্য কিছু নাস্তা করতে পারি নাকি। আপনি কান্না করতেছেন কেন? আমার কলিজা কান্না করতেছে, সেটা দেখে কেমনে নিজেকে শান্ত রাখতাম, তাই আমি কান্না করে দিলাম। আর ওঠো, যাও ফ্রেশ হয়ে নাও, আর আজ থেকে আমাকে আপনি করে বলবা তো খবর আছে। আমার নাম ধরে ডাকবা, আমাকে তুমি করে বলবা, বুঝছো? দেখা যাক। তারপর উঠে গেলাম আর চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি জাফরিন রুমে নাস্তা নিয়ে বসে আছে, তবে তার চোখে পানি। আপনি কান্না করতেছেন কেন? যান ফ্রেশ হয়ে আসুন। তারপর জাফরিন আমার রুমে ওয়াশরুমে ছিল, সেটা চলে যায় আর ফ্রেশ হয়ে আসে। তারপর দুজনে নাস্তা করতে লাগলাম। এই দেখি, হাঁ করো তো। মানে? যা বলছি তাই শোনো, আমাকে রাগাও না। সাথে সাথে জাফরিন আমাকে নাস্তা খাইয়ে দিতে লাগলো। আমি নাস্তা খেতে লাগি। কেমন মানুষ তুমি? আমি আবার কি করলাম? আমি তোমাকে নাস্তা খাইয়ে দিলাম আর তুমি নিজেও খাচ্ছ, আমাকে খাওয়াই দিলে কি হয়? আমি বুঝতে পারলাম আমার ভুলটা, তাই আমিও জাফরিনকে নাস্তা খাইয়ে দিতে লাগলাম। মানে দুজন দুজনকে নাস্তা খাইয়ে দিতে লাগলাম। নাস্তা শেষ। আচ্ছা, আপনি এক জামা পরেই থাকেন? কি? না মানে আপনাকে এই জামায় দেখলাম তো তাই বললাম আর কি। নাহলে চলেন আপনার জন্য কিছু কিনে নেই। তারপর জাফরিনকে নিয়ে চলে গেলাম তার জন্য কিছু কেনাকাটা করার জন্য। আসলে এই প্রথম আমি কোনো মেয়ের পিছনে টাকা খরচ করতে লাগলাম। শপিং শেষ করে বাড়ি আসলাম। জাফরিন একজন পরী, তাই তার পছন্দ অবশ্যই সাদাই। কিন্তু মানুষের দুনিয়ায় একজন মানুষকে সবসময় সাদা পোশাক পরতে দেখলে সমস্যা। পরে ভূত পেতনি ভেবে মানুষ পালাবে, বা আমার বাসায় হুজুর বা তান্ত্রিক পাঠিয়ে দেবে, পরে আমাকেই বিপদে পড়তে হবে। তবে আমি জাফরিনকে সাদা জামার পাশাপাশি কিছু কালারিং জামাও নিয়ে দিলাম। রাতের বেলা আমি খাবার রেডি করতে লাগলাম আর জাফরিন নতুন জামা পরে টিভি দেখতে ব্যস্ত। তারপর দুজনে খাবার খেয়ে নিলাম। এবার হচ্ছে ঘুমানোর পালা। আমি খাটে যেতেই মনে পড়লো ল্যাপটপের কথা। আমি জাফরিনকে ডাক দিলাম। কি হইছে? আমার ল্যাপটপটা। ও হ্যাঁ। তারপর চুটকি মারলো আর আমার ল্যাপটপ হাজির। আমি সেটা নিয়ে কাজে লেগে যাই। আসলে একটু কাজ আছে প্রজেক্টের ব্যাপারে, সেই কাজ করতে হবে আমাকে। তবে দেখলাম জাফরিন আমার রুমে আমার খাটে শুয়ে পড়ে। আপনি আমার খাটে কি করতেছেন? আমি তোমার সাথে ঘুমাবো, আমার একা একা ভালো লাগে না। কিন্তু এটা তো ঠিক না, আমরা অবিবাহিত হয়ে এক খাটে ঘুমাবো, সেটা ঠিক না। ঠিক আছে, আমরা কাল বিয়ে করে নিব, তবে আজকে একত্রে ঘুমাবো। আর কোনো কথা বলিও না তো। কিন্তু এটা তো উম, হঠাৎ করে আমার মুখ বন্ধ করে গেল। বেশি কথা বলো তুমি, তাই দিলাম মুখ বন্ধ করে। এবার কাজ শেষ করে খাটে আসো, আর যদি আমার কথা না শোনো, এরপরে যা করব না, তুমি কিন্তু আমাকে আর আটকাতে পারবে না। আমি আবুল হয়ে গেলাম, কারণ জাফরিন আমার মুখ বন্ধ করে দিল। কিন্তু মনে মনে ঠিকই কথা বলতে পারতেছি, তাই আর কিছু করার নাই। পরে যদি আমাকেই বন্ধ করে দেয়, তা আমিও কাজ শেষ করে ল্যাপটপ বন্ধ করে চুপচাপ এক পাশে শুয়ে পড়ি। তবে মনে হয় কাজ করতেছে। হঠাৎই জাফরিন আমার দিকে ঘুরে আর আমাকে জোরে ধরে, আমার বুকের উপর মাথা রাখে আর চোখ বন্ধ করে থাকে। আমি কিছু করতে পারবো না। যদি কিছু করতে যাই পরে আমাকেই পস্তাতে হবে। আমি কোনো মতে নিজেকে সামনে রেখে ঘুমিয়ে পড়ি। সকালবেলা আমার ঘুম ভাঙে, তবে আমার কাছে জাফরিন নেই। তার মানে সে চলে গেছে। যাক, ভালোই হলো। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে হয়ে গেলাম, কারণ জাফরিন আমার রুমে উপস্থিত। তবে সে নাস্তা নিয়ে আমার রুমে আসে আর সে আমার মোবাইল নিয়ে খাটে বসে বসে কি যেন করতে লাগে। আপনি আমার ফোনে কি করতেছেন? কিছু না, এমনিই দেখতেছিলাম। আচ্ছা আসো, নাস্তা করব আমরা। জি, আপনি বসেন, আমি একটু অফিসের জন্য রেডি হয়ে নেই। ভুলে গেছো আজকে আমাদের কি করার কথা? কি? আজকে আমাদের বিয়ে করার কথা। আজকেই কি করতে হবে? হুম। দেখুন, আমি এখন বিয়ে করতে পারবো না। যদি আপনার আম্মু আব্বু এসে পড়ে, তাহলে তো তারা আমাকে শেষ করে দেবে। তোমাকে সেফ রাখার জন্যই এমন করতেছি। আর কথা বলিও না, যেটা বলছি শোনো। জাফরিনের রাগ দেখে আমি ভয় পেয়ে গেলাম, কারণ এখন আমি যদি কিছু বলি তাহলে জাফরিন আমাকে কি করবে আল্লাহই জানে। আমি সোজা গিয়ে নাস্তা করতে লাগি। তবে জাফরিন আমাকে খাইয়ে দিচ্ছে। আমি জাফরিনকে খাইয়ে দিতে লাগি। হঠাৎ আমার ফোন বেজে ওঠে। আমি দেখি তানভীর কল দিচ্ছে। হ্যালো। কি রে শালা, অফিসে যাবি না? না, আজকে একটু কাজ আছে, আমি স্যারকে ফোন করে দেবো। আসলে একটু প্রবলেমে পড়ছি আমি। কি সমস্যা? তুই একটু আয় তো। আচ্ছা, দরজা খোল।
তারপর ফোন রেখে দরজা খুলতে চলে গেলাম। দরজা খুলতেই তানভীর উপস্থিত। দোস্ত ভেতরে চল, অনেক বড় সমস্যায় আছি আমি। তারপর তানভীরকে ভেতরে নিয়ে যেতেই সে জাফরিনের দিকে হা করে তাকিয়ে আছে। অন্তর, উনি কে? আর তোর বাড়িতে কি করতেছে উনি? আমার নাম জাফরিন, আর তোমার বন্ধুর হবু বউ আমি। হবু বউ মানে? এই অন্তর, কি বলতেছে উনি? আমার কথাটা শুনুন আগে। শালা বাটপার, আমার থেকে এত বড় কথা লুকালি তুই? তোরে তো আমি... বলে সেখানে আমাকে মারা শুরু করে। শালা ফ্রড, ধোকাবাজ, আমাকে নামের বেস্টও মানতি তুই? তুই শালা খা মাইর। এই, আপনি ওকে মারতেছেন কেন? সারেন বলতেছি। কিন্তু তারবেন কোনো কথাই শোনে নাই। সে আমাকে মারতেই ব্যস্ত। সাথে সাথে জাফরিন তার শক্তি ব্যবহার করে তানভীরকে আঘাত করে। আর তানভীর সোজা দেওয়ালের সাথে বাড়ি খায়। আর জাফরিন আমার কাছে এসে আমাকে জোরে ধরে। তুমি ঠিক আছো তো? আপনি এটা কি করলেন? বলে জাফরিনের থেকে ছাড়িয়ে নিয়ে তানভীরের কাছে গিয়ে তাকে ধরে ওঠাই। তানভীর, তুই ঠিক আছিস? ভাই, এটা কি হইল? আমি কি এটা স্বপ্ন দেখলাম নাকি? উনি কিভাবে এটা করলো? তুই শালা পুরো কথা না শুনে আমাকে মারতে গেলি কেন? দোস্ত, ভাবি কি ডাইনি নাকি? কথাটা শুনে জাফরিন আরও খেপে যায়। এই, কি বললেন আপনি? আমি ডাইনি, তাই না? আরে জাফরিন, আপনি একটু শান্ত হন তো। সে আপনার সম্পর্কে না জেনে এইসব বলতেছে। এই, তুমি আমাকে আপনি আপনি করে বলতেছো কেন? আরে ধুর, সবাই প্লিজ রিল্যাক্স হন। আসলে একসাথে দুজনকে সামলাতে হচ্ছে, তো পাগল হয়ে গেলাম আমি। তারপর দুজনকে কোনো মতে শান্ত করে নিলাম। আর তানভীরকে জাফরিনের সত্যিটা বললাম। তানভীর জাফরিনের সত্যিটা জেনে অবাক হয়ে গেল। আসলে যে কেউ অবাক না হয়ে পারবেই না। এখন কি করবি তুই? কি বলবে মানে? আমাকে বিয়ে করবে? আমার কাছেও কোনো উপায় নাই, তবে আগে বসের থেকে ছুটি নেওয়া লাগবে। কয়দিনের জন্য নিবি? 3 দিন নিলেই চলবে। আমি জানি না, মোট কথা যে কোনো মূল্যে তোমাকে পেতেই হবে। নে তুই। তবে তোকে আজকে আমার সাথে থাকতে হবে। সমস্যা নাই, আসি তোর পাশে। তারপর অফিসের বসকে কল দিলাম। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? এই তো ভালো। তোমার কি অবস্থা ওয়াদুর? জি স্যার, আল্লাহর রহমতে ভালো। স্যার, একটা কথা বলার ছিল। বলো। স্যার, আমাকে কি 3 দিনের ছুটি দেওয়া যাবে? বাবা, অবশেষে ছুটি চাইতেছো? এই প্রথম তোমাকে ছুটি নিতে দেখলাম, তাই আমিও মানা করতে পারবো না। কয়দিন ছুটি লাগবে তোমার? স্যার বেশি না, 3 দিন ছুটি দিলেই হবে। আচ্ছা ঠিক আছে। স্যার, আরও একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার, আপনি যদি আজকের জন্য তানভীরকেও ছুটি দিতেন তাহলে একটু ভালো হতো। আসলে স্যার, ওকে একটু লাগবে আমার। আচ্ছা, যেহেতু তুমি এই প্রথমবার আমার কাছে কিছু চাইলা, তোমার কথা রাখলাম। যাও, ওকে তোমার জন্য আমি ছুটি দিলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। তবে ওয়াইদুর, আজকে তোমার জন্য যা করলাম এটা তোমার প্রাপ্য। কারণ তোমার হনেস্টি ও ভালো ব্যবহার আমাকে অবাক করে দিল। তুমি আমাদের অফিসে জয়েন করে আমাদের অনেক আপন করে নিলেও তোমার দায়িত্ববোধ আমাকে মুগ্ধ করলো। আর শোনো, আমি শুধু তোমার বস না, আমি তোমার বন্ধুও বটে। তাই তুমি যদি কোনো অসুবিধায় পড়ো, সবার আগে আমাকে বলবে, বুঝেছো? আমি স্যারের কথা শুনে থ হয়ে গেলাম। কারণ স্যার যে কত বড় মনের মানুষ তা আমি বুঝলাম। আসলে ওনার অফিসে কেউ কোনোদিনও মন খারাপ করে থাকতে পারে না। তিনি কাজের মাঝে সকলের সাথে গিয়ে কথা বলবে, আড্ডা দেবে, হাসি মজা করবে। তাই সকল এমপ্লয়ি তাকে অনেক সম্মান করে। স্যার, আরও একটা কথা আছে। আবার কি? স্যার, একটা আবদার রাখবো। স্যার, আপনি তো আমাকে বন্ধু বলছেন, তাহলে বন্ধু হিসেবে আজকে আপনাকেও লাগবে। আমার কি কাজ? আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তো কোথায় আসতে হবে আমাকে বলো। স্যার, পারলে আমার বাসায় চলে আসেন। আচ্ছা ঠিক আছে, আসতেছি আমি। তারপর ফোন কেটে দিলাম। তো বল, আমাকে কি করতে হবে? শালা, আমি বিবাহিত নাকি তুই? ও হ্যাঁ, ভুলেই তো গেছিলাম। তাহলে নেহাকে আসতে বলতেছি, দাঁড়া। তারপর তানভীর নিহাকে ফোন দিয়ে আসতে বলে। ও আপনাদের তো বলাই হয়নি, আমাদের তানভীর সাহেব বিবাহিত। তার বিয়ে হয়েছে মাত্র 6 মাস প্রায়। আর আমাদের বসও বিবাহিত। ও শিট, স্যারকে তো বলি নাই, ভাবিকেও নিয়ে আসছে। যে তাড়াতাড়ি স্যারকে কল করে বলে দিলাম ভাবিকে তাদের বাচ্চাদেরও নিয়ে আসতে। আসলে আমাদের বস বিবাহিত 5 বছর আগে। ও তাদের 2জন সন্তান আছে, একটা ছেলে ও একটা মেয়ে। তবে এই মেয়ে বড়। আসলে আমি এক পাবলিক ছিলাম,
যে সিঙ্গেল লাইফের মজা নিচ্ছিলাম। কিন্তু বলে না সুখ চিরস্থায়ী নয়, তাই জাফরিন এসে আমার সুখ ভোগে পাঠাইছি। আর কিছুক্ষণের মধ্যে বাসায় মানুষ চলে আসে, মানে স্যার ও তার পরিবার ও তানভীরের নিহা। তবে তানভীরকে আমি আগেই বুঝিয়ে দিই যাতে জাফরিন সত্যিটা কাউকে না বলে। সেখানে উপস্থিত আমি, তানভীর, জাফরিন বাদে সকলে আমাদের বিয়ের কথা শুনে হয়ে গেল। পরে তারাই অ্যারেঞ্জমেন্ট করতে ব্যস্ত। আর স্যারের কথা কি বলবো, তিনি তো আমাকে নিয়ে মজা নিচ্ছে। তাই আমি অফিসে বলে বেরোতাম সিঙ্গেল থাকবো, প্যারামুক্ত থাকবো। কিন্তু এখন স্যার সেটা নিয়ে আমাকে পচাচ্ছে। দুপুরবেলা স্যার বাসায় কাজী সাহেব ও রেজিস্ট্রারকে নিয়ে আসে। তারপর কিছুক্ষণ পরেই আমাদের বিয়ে হয়ে যায়, একটা আইনিভাবে আর একটা ইসলামিকভাবে। বিয়ে শেষ, এবার সবাই বউ নিয়ে ব্যস্ত আর আমি অসহায়ের মতো আছি। তারপর দুপুরে আমাদের খাবার শেষ করে নিলাম সবাই। সন্ধ্যায় আমরা সবাই বসে বসে, আর স্যার ব্যস্ত আমাকে পচাচ্ছে। বিশ্বাস করেন রাসেল ভাই, যা ধোয়া ধুইছে। তানভীর আর স্যার মিলে নতুন বইয়ের সামনে ইচ্ছে করতেছিল কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মরি। আমার একটু ইজ্জতও অবশিষ্ট রাখলো না। আমরা নাস্তা করে আবারও আড্ডায় মেতে থাকি। রাতের বেলা সকলে মিলে রাতের খাবার খেয়ে নিলাম। তারপর সবাই একে একে বিদায় নিতে লাগলো। তবে স্যার বিদায় নেবার আগে আমাকে ইচ্ছা মতো পচাইছে। সবাই চলে গেল ঘরে। আমি আর জাফরিন, আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি। আর জাফরিনও ফ্রেশ হয়ে এসে আমার পাশে এসে আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আজ থেকে তুমি আমার হয়ে গেলে, আর আমিও তোমার হয়ে গেলাম। কখনো আমাকে ছেড়ে যাবে না, আর আমাকে বেশি বেশি ভালোবাসবে, বুঝছো? আমাকে বাধ্য করে তোমার ভালোবাসার মায়া ফেলে এখন বলতেছো তোমাকে ছেড়ে যেতে না। এখন তুমি চাইলেও আমি আর তোমাকে ছাড়তে পারবো না। তুমি যেমন আমার হয়ে গেলে, ঠিক তেমনই আমিও তোমার হয়ে গেলাম। তবে মনে কেন জানি এক অজানা ভয় কাজ করতেছে। চিন্তা করিও না, আমি আছি তোমার পাশে। আমি থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এভাবেই ভালোবাসার মাধ্যমে আমরা 3টা মাস কাটে দিলাম। 3 মাস পর অন্তর, এই অন্তর, ওঠো না, সকাল হয়েছে তো। কি, অফিসে যাবা না নাকি? যাবো। কখন যাবে? ওঠো, আমি নাস্তা রেডি করেই তোমাকে ডাকতে আসলাম। জাফরিনের জোড়াতড়িতে আমি উঠে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে চলে গেলাম নাস্তা করতে। এই 3 মাসে জাফরিন আমাকে এতটাই ভালোবাসছে, মনে হয় না আমি এতিম বা অসহায়। যে আমাকে বউয়ের মতো না, একজন সত্যিকারের ভালোবাসার মানুষের মতোই ভালোবাসছে আর আগলে রাখছে। আমার মন খারাপ দেখলেই চট করে ভালোবেসে আমার মন ভালো করে দেয় জাফরিন। বলতে গেলে আমিও তাকে অনেক ভালোবাসি, কিন্তু সে আমার থেকেও বেশি আমাকে ভালোবাসে। আমি নাস্তা করতে লাগি। আজকে যেহেতু বৃহস্পতিবার, মানে হাফ ডে, তাই আমিও দুপুরে চলে আসবো। চিন্তা করতেছি আমরা বিকালে ঘুরতে গেলেও শপিংয়ে গেলে কেমন হয়। সত্যি? নাকি তুমি যাইতে চাইতেছো না? যাব না মানে? আমি তো নিশ্চয়ই যাব। ওকে ওকে। তারপর নাস্তা করে আমি অফিসের জন্য রেডি হয়ে নেই। আমি দরজার কাছে যেতেই আমাকে আমার অফিস ব্যাগ, ওয়ালেট ও আমার মোবাইলটা দেয়। সাবধানে থাকবা, আর কোনো কিছু লাগলে আমাকে কল দেবা। আমি যেতে নেই। এই যে মিস্টার, কিছু ভুলে গেলেন। ও সরি। তারপর ছোট্ট করে জাফরিনের কপালে একটা চুমু দিলাম আর বিদায় নিয়ে চলে গেলাম অফিসে। সেখানে আমিও দুপুর পর্যন্ত কাজ করি। আমি অফিসে আসার পর জাফরিন প্রতিদিন 10টা একবার হলে কল দেবে, কিন্তু আজ দিল না। আমি অফিস শেষ করে বাড়ি গেলাম, কিন্তু বাড়ির দরজা বন্ধ। আমি জাফরিনকে কল দিতে লাগলাম, কিন্তু সে না কল ধরতেছে না দরজা খুলতেছে। তা আমিও, আমার কাছে একটা বাড়তি চাবি ছিল, সেটা দিয়ে ঘরে ঢুকি। আমি পুরো বাড়ি চেক করি, কিন্তু জাফরিনকে পেলাম না। বাড়ির ভেতর থেকেও লক ছিল, নাকি লক করে জাফরিন বের হয়েছে। আচ্ছা একটু দেখি। আসলে জাফরিন যদি বাইর হয়, তাহলে আমাদের প্রতিবেশী কিছু আন্টি আছে, তাদের বাসায় গিয়ে গল্প করে, হয়তো সেখানে গেছে। আমি ফ্রেশ হয়ে নেই। ফ্রেশ হয়ে এসে আমি খাটের উপর জাফরিনের মোবাইল পেলাম, হয়তো সে ভুলেই রেখে গেছে। আমি আমার ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়লাম জাফরিনের খোঁজ করতে। আমি প্রথমে আমাদের পাশের বাসায় আন্টির কাছে গেলাম। আন্টি, কি? আন্টি আমি অন্তর। জাফরিন কি আপনাদের বাড়িতে? আন্টি দরজা খোলে। আরে অন্তর, ভিতরে আসো বাবা। না আন্টি, আসবো না। আচ্ছা জাফরিন কি আপনাদের বাড়িতে? না বাবা, ও তো আমাদের বাড়িতে আসে নাই। কেন বাবা, কি হয়েছে? তেমন কিছু না, আসলে জাফরিনকে পাচ্ছি না তো, তাই মনে করলাম হয়তো আপনাদের বাড়িতে আসছে। চিন্তা করিও না বাবা, ওকে পেয়ে যাবা। জি আন্টি। আচ্ছা আন্টি আমি আসি, আর যদি জাফরিন আপনাদের বাড়িতে আসে তাহলে আমাকে একটা কল দিন। আচ্ছা ঠিক আছে বাবা। তারপর আন্টি থেকে বিদায় নিয়ে আমাদের আশেপাশের প্রতিবেশী সকলের থেকে জাফরিনের খোঁজ নেই, কিন্তু সবাই বলে তাদের কাছে জাফরিন আসেনি। অন্যদিকে জাফরিন তাদের প্রাসাদে তার রুমে বেহুশ অবস্থায় শুয়ে আছে।
কারণ প্রায় 8 মাস পর জাফরিনের পরিবার জাফরিনকে খুঁজে পায়। তারা জানতে পারলো যে জাফরিন কোথায় আছে ও কার সাথে আছে। জাফরিনের আব্বু ভালো করে জানতো তাকে হোজ রেখে তাদের পরিপালকে আনা যাবে না। তাই প্রথমেই তারা জাফরিনকে যে বাড়িতে থাকে সেই বাড়িতে গিয়ে জাফরিনকে বুঝতে না দিয়ে জাফরিনকে বেহুশ করে ফেলে আর সোজা তাদের শক্তি ব্যবহার করে পরিপালকে নিয়ে আসে আর জাফরিনের রুমে তাকে শুয়ে দেয়। অবশেষে আমরা রাজকুমারী জাফরিনকে খুঁজে পেলাম। জি, তবে উনি একজন ছেলে মানুষের সাথে বসবাস করত। এখন আমাদের রাজকুমারী কি সেই ছেলেটার সাথে কোনো সম্পর্কে আবদ্ধ হয়নি তো? না তো, কখনোই হতে পারে না। জাফরিন কোনোদিনও কোনো মানুষের সাথে সম্পর্ক করতে পারে না, কারণ জাফরিন ভালো করেই জানে আমরা মানুষদের পছন্দ করি না। জাফরিনের আব্বু চালাকি করে জাফরিনকে তাদের কাছে নিয়ে আসে। এখন জাফরিন পরিপালকেই আছে। সে তার রুমে অজ্ঞান অবস্থায় শুয়ে আছে আর জাফরিনের কেয়ারটেকাররা তার খেয়াল রাখতেছে। এদিকে এবার আমি চিন্তিত হয়ে পড়লাম, কোথায় গেল আমার পাগলি পরিটা? ও তো আমাকে ছাড়া থাকতে পারবে না। একদিন না বলে অফিসে ওভারটাইম করেছিলাম বলে বাসায় এসে সে যা শোনাইছে আমাকে, সাথে কান্নাকাটিও করছে। তবে আজকে আমি একটু অন্যরকম লাগতেছে। জানি না আমার জাফরিন কোথায়। আমি তখন পুলিশকেও কিছু বলতে পারবো না। যদি জিজ্ঞাসা ওদের পুলিশদের হুট করে সত্যিটা বলে দিই তাহলে তারা আমাকে পাগল ভেবে পাবনায় পাঠিয়ে দেবে। কারণ এখনকার যুগে পড়ি আছে তো কেউ বিশ্বাস করবে না। আমার শরীরটা ক্লান্ত হয়ে পড়লো জাফরিনকে খুঁজতে খুঁজতে। আমি মন খারাপ করে বাসায় চলে যাই। আমি বাসায় গিয়ে ডাইনিং টেবিলে বসে বসে চিন্তা করতে লাগলাম আমার জাফরিন কোথায় যেতে পারে। যদি কোনো সম্ভাবনা নেই যে কেউ তাকে কিডন্যাপ করবে, কারণ জাফরিনকে কেউ ছুঁতেও পারবে না, কারণ সে আমার স্পর্শ ছাড়া আর কাউকে ছুঁতে দেয় না। কিছু আছে যার জাফরিনকে নিয়ে যেতে পারবে, আর তারা হলো পরীরা। তার মানে কি জাফরিনকে আব্বু আমার কাছ থেকে নিয়ে যায় নাই তো? না না না, এ হতে পারে না। আমি জাফরিনকে ছাড়া থাকতে পারবো না। আমাকে কিছু একটা করতে হবে। আমি জাফরিনকে হারাতে পারবো না। আমি জাফরিনকে অনেক ভালোবাসি। তবে আমি এখন কি করব? আল্লাহ আল্লাহ, একমাত্র তুমি আসো যে আমাকে সাহায্য করতে পারো। এখন আমার আর কিছুই করার নেই, শুধু কান্না করা ছাড়া। আমি বুঝতে পারছি জাফরিনকে তার পরিবার আমার কাছ থেকে নিয়ে গেছে। আমি নিজের রুমে গিয়ে বালিশে মুখ লুকিয়ে জাফরিনের জন্য কান্না করতে লাগলাম। আসলে জাফরিনকে আমি নিজের থেকেও বেশি ভালোবেসে ফেললাম, আর আজ আমি তাকে হারিয়ে ফেললাম। আবার আমি একাও অসহায় হয়ে গেলাম। এতদিন জাফরিন আমার পাশে থেকে আমার খেয়াল রাখছিল, আমাকে বুঝতো, কিন্তু আজ আমি একা হয়ে গেলাম। আজ দুপুরে আর খাওয়া হলো না। কান্না করে করে ঘুম চলে আসে। আর অন্যদিকে জাফরিন হোশে আসে নিজেকে তার প্রাসাদে ও নিজের রুমে দেখতেই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, যা শুনে প্রাসাদের সকলেই জাফরিনের রুমে ছুটে আসে। আমি এখানে কেন? আমাকে কে এখানে নিয়ে আসছে? আমার অন্তর কোথায়? ওকে আমার সামনে আসতে বলো। জাফরি, মা কি বলতেছিস তুই? কে অন্তর? কার কথা বলতেছিস তুই? হামু, আমি অন্তরকে ভালোবাসি। ও শুধু আমার ভালোবাসা না, বরং বিয়ে করা স্বামী। কি? তুই মানুষকে বিয়ে করছিস? তুই ভালো করেই জানিস আমরা মানুষকে পছন্দ করি না। তারা লোভী ও প্রতারক, তাদের আমরা দু চোখে দেখতে পারি না। আর তুই একটা মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে গেলি। হাবু, সকল মানুষ লোভী ও প্রতারক হয় না। অন্তরকে আমি নিজেই বেছে নিলাম। ও অনেক ভালো আব্বু আম্মু। ও আমাকে অনেক খেয়াল রাখছিল। ও আমাকে অনেক ভালোবাসে। জাফরি, তুমি হয়তো ভুলে গেছো আমরা কেমন আইন করছিলাম। আমরা পরীরা কোনোদিনও মানুষের সাথে সম্পর্ক করতে পারবো না। আমরা কোনোদিনও তোমাদের এই সম্পর্ক মেনে নিব না। তাহলে আমার শক্তি লাগবে না। রাখো তোমাদের শক্তি, আর আমাকে আমার জায়গায় রেখে আসো। আমার কাউকে চাই না, শুধু অন্তরকে পেলেই হবে, কারণ আমি ওর মধ্যে আমার প্রতি ভালোবাসা দেখেছি। তোমাকে আমরা কোনোদিনও সেখানে ফিরতে দেব না। আর কথা হলো, সেই মানুষ জানি না কি নাম তার, তবে তাকে এই পরিপালক এনে কঠিনতম শাস্তি দেওয়া হবে। কারণ সে শুধু পরীর সাথে সম্পর্ক করেনি, বরং পরিপালকের রাজকুমারীর সাথে সম্পর্ক করে বসে আছে। দয়া করে তাকে কিছু করিও না তোমরা। ছেলেটা আমাকে অনেক ভালোবাসে। আমার ভালোবাসাকে এভাবে কষ্ট দিও না। ওকে আমি অনেক ভালোবাসি। প্রয়োজনে আমাকে শাস্তি দাও, কারণ ও সম্পর্ক করতে চায়নি। আমি ওকে বাধ্য করছি আমার সাথে সম্পর্ক করতে।
তাই শাস্তি দিলে আমাকে দাও তোমরা। তোমাকেও শাস্তি দেওয়া হবে, তবে তার আগে ছেলেটাকেও পরিপালকে আনার ব্যবস্থা করতে হবে। তারপর জাফরিনের রুম খালি করে সকলে চলে যায়। আর জাফরিন চিৎকার করে কান্না করতে লাগে, কারণ প্রথমত জাফরিন তার ভালোবাসার থেকে দূরে, দ্বিতীয়ত তার জন্য আজ তার ভালোবাসার মানুষের বিপদ হতে চলেছে। আমি এখন কি করব? আজ আমার জন্য আমার কলিজাটার বিপদ হতে চলেছে। কি করব আমি এখন? তবে যে করেই হোক আমাকে তাকে বাঁচাতে ও রক্ষা করতে হবে। জাফরিন কোনো রাস্তা পাচ্ছে না বলে সে অজরে কান্না করেই যাচ্ছে। এদিকে বিকেলবেলা আমার ঘুম ভাঙে, চলে, শরীরটা অনেক দুর্বল লাগতেছে। কোনো মতে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আজকে আমার কিছুই ভালো লাগতেছে না। আমার পাগলি পরিটা আমার পাশে নাই, আমাকে একা করে দিল। আবার যদি আল্লাহ আমার ভাগ্যে এই লিখে রাখে, তাহলে কেন আমার ভাগ্য সেই পরি পাঠালো? কেন আমাকে জাফরিনের মায়ে ফেলে দিল? আমি এইসব মনে মনে বলতে লাগলাম। তারপর আমিও কিচেনে গিয়ে দেখি জাফরিনের রান্না করে রেখে গেছিলো, কিন্তু আমার খেতে ইচ্ছে করতেছে না। আমি হলরুমে সোফায় শুয়ে পড়ি আর জাফরিনকে মনে করতে করতে চোখের পানি ফেলতে লাগি। অন্যদিকে জাফরিন পাগলের মতো আচরণ করতে লাগে। দুপুর ধরে খাবার খাওয়ানোর চেষ্টা করছে, তবে সে খাবার খাওয়া তো দূরে থাক, সে খাবার দিকে তাকাচ্ছেও না। আমি খাবো না, আমাকে অন্তরকে এনে দাও, না হলে আমাকে ওর কাছে দিয়ে আসো। আমি জানি আমার কলিজাটা এখনো কিছু খায় নাই, দয়া করে আমাকে আমার কলিজার কাছে দিয়ে আসো। জাফরিনের চিৎকার প্রাসাদের কোনায় কোনায় থেকে শোনা যাচ্ছে, যা রাজা রানীও শুনতেছে। জানি না এই মানুষের বাচ্চাটা কি এমন জাদু করে বসে আছে, যার জন্য আমাদের জাফরিন সারাক্ষণ সেই মানুষের নাম নিচ্ছে। এর একটা ব্যবস্থা করা উচিত, কি বলো? ঠিক বলছেন আপনি, তবে আমি বলি কি, জাফরিন সেই মানুষটাকে যেহেতু বিয়ে করেই ফেললো, তাই তাদের এক করেই দেওয়াই উচিত। রানী, তুমি কি ভুলে গেছো মানুষ কেমন? তারা শুধু নিজেদের স্বার্থ বোঝে, আর নিজের স্বার্থের জন্য অন্যদেরও ক্ষতি করতেও তারা ভাবে না। আর আমরা মানুষকে ঘৃণা করি। তাহলে আপনি কি করতে চাচ্ছেন আসলে? অসম্ভব! জাফরি তো বলেই দিছে সে সেই মানুষটাকে বিয়ে করে সম্পর্ক করে রাখছে, তাহলে কিভাবে তাকে আমরা আরও একবার বিয়ে দিব? আমাদের এখানে আইন কি আপনি ভুলে গেছেন? যদি জাফরিন আইন বলতে পারে, তাহলে আমরা কেন পারবো না? মোট কথা, আমি জাফরিনকে সেই মানুষের সাথে থাকতে দেব না। কিন্তু এটা তো ঠিক হচ্ছে না। আর তাছাড়াও জাফরিন সেই ছেলেটাকে ভালোবাসে। এখন আপনি যদি এটা করেন তাহলে তো জাফরিন আপনাকে সহ্য করতে পারবে না। দেখুন, আমি বলি কি, আমাদের একবার ছেলেটাকে পরীক্ষা করে দেখা উচিত। হতে পারে জাফরিনের চয়েস করা ছেলেটা সত্যি জাফরিনকে ভালোবাসে। তার মানে তুমি চাচ্ছ সেই ছেলে মানুষকে একবার পরীক্ষা করে দেখতে? জি, আমি মনে করি একবার জাফরিনের চয়েসটা যাচাই করা প্রয়োজন। ঠিক আছে, তুমি যা বলো, তবে একবারই পরীক্ষা করা হবে। যদি সে উত্তীর্ণ হয় তাহলে মেনে নিব, না হলে সেই ছেলে মানুষটা শেষ। রানী কোনো মতে রাজাকে পরীক্ষা করানোর জন্য রাজি করে। এরপর রানী জাফরিনের কাছে যায়, সেখানে দেখে জাফরিন কান্না করতেছে। আমাকে আমার কলিজার কাছে দিয়ে আসো, ছেলেটা আমাকে ছাড়া ভালো নেই, আমিও আমার অন্তরকে ছাড়া ভালো নেই। প্রয়োজনে আমাকে শক্তিহীন করে পরিপালক থেকে বের করে দাও, তারপরও ওর কাছে ফিরিয়ে দাও আমাকে, দোহাই লাগে। জাফরিন! জাফরিন দেখে তার আম্মু মানে পরি রানী তার কাছে আসছে। সাথে সাথে জাফরিন দৌড়ে গিয়ে তার আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। আম্মু, আমাকে অন্তরের কাছে পাঠিয়ে দাও, ছেলেটা আমাকে ছাড়া ভালো নেই আম্মু, আর আমিও তাকে ছাড়া ভালো নেই আম্মু। ও অনেক কষ্টে ছিল, আমি ওর অনেক কষ্ট দূর করতে সক্ষম হই, আর সে না আমাকে অনেক ভালোবাসে, আমাকে ছাড়া থাকতে পারে না। আর জানি না কেন মনে হচ্ছে ও খুব কষ্টে আছে আম্মু। আম্মু, এখন আমাকে ওর কাছে পাঠিয়ে দাও, না হলে ওকে এখানে নিয়ে আসো আম্মু। আমার মন বলতেছে
ও ভালো নেই আম্মু। শোন মা, আমি তোর আব্বুর সাথে কথা বলছি এই ব্যাপারটা নিয়ে। তোর আব্বু বলেছে তাকে একবার পরীক্ষা করে দেখবে, যদি সে সফল হয় তবে সে তোকে পাবে, না হলে ওকে মরতে হবে। কি? না, ওকে কোনো পরীক্ষা করতে হবে না। আমি ভালো করেই জানি আব্বুর পরীক্ষাগুলো কেমন। আম্মু, ও মানুষ, আমাদের মতো না। আম্মু, আমি বলছি ওকে কোনো পরীক্ষা করতে হবে না। ও আমাকে অনেক ভালোবাসে। আম্মু, ওর কিছু হলে আমি কিন্তু মরেই যাব। বলেই কান্না করে দিল। জাফরিন, তুই চিন্তা করিস না, আম্মু আছি তোর পাশে। জাফরিন অন্তরের জন্য অঝরে কান্না করেই যাচ্ছে। এদিকে রাতের বেলা চোখের পানি ফেলেই সময় কাটালাম। আজকে না লাগলো কেদা, না কোনো পিপাসা, কারণ আমার পাশে আমার কলেজাটা তো নাই। আমি কিছু না করে রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। তবে জানি না আমি আর কোনোদিনও জাফরিনকে পাবো কি না। তবে একটা কথা বলে রাখি, ভালো যখন বাসলাম শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকেই ভালোবেসে যাব। আমার মনে আর কেউ জায়গা করে নিতে পারবে না। আমার মনে শুধু আমার জাফরিনই থাকবে, আর কেউ আমাদের মাঝে আসতে পারবে না। তবে জানি না আমার কলিজাটা ভালো আছে কিনা, খাওয়া দাওয়া করছে কিনা, অফিসে থাকাকালীন সে আমাকে আগে জিজ্ঞাসা করবে লাঞ্চ করছি কিনা। আমি যদি বলি খাইছি, তারপরে সে খাবে, নাহলে সে না খেয়েই থাকবে। তবে আমার নিজেরই কষ্ট লাগতেছে আমার জাফরিনের জন্য। আজকে না আছে খাওয়া দাওয়া করার ইচ্ছা, না আছে কাজ করার ইচ্ছা, কিছুই ভালো লাগতেছে না আমার। কোনো মতে কষ্ট করে রুমে শুয়ে পড়লাম আর বালিশে মুখ লুকিয়ে অঝরে চোখের পানি ঝরাতে লাগলাম। আর কখন ঘুম চলে আসে নিজেও জানি না। সকালবেলা আমার ঘুম ভাঙে, প্রতিদিন আমাকে জাফরিন ডেকে ঘুম থেকে তুলতো, কিন্তু আজ সে আমার কাছে নেই। আমি কোনো মতে শোয়া থেকে উঠে পড়ি। শরীর একদম দুর্বল মনে হচ্ছে। তা তো হবেই, কাল দুপুর থেকে তো কিছুই খায় নাই, চোখে ঝাপসা দেখতেছি। তাই চোখ একটু মুছে নিলাম। তখন খেয়াল করলাম আমার রুমটাকে, যা দেখে আমি অবাক না হয়ে পারলাম না। অবাক হওয়ার কারণ হলো রুম, তবে সেটা আমার রুম না। আমি অন্য একটা রুমে শুয়ে আছি, যেটা আমার বাড়িতেই নেই এমন রুম। সেই রুমটার রং ছিল পুরো সাদা, সাদা রং ছাড়ার কোনো রং নেই। এটা তো আমার বাড়ির কোনো রুম না। আর আমার বাড়িতে সাদা রঙের রুম আছে, তবে সেটাতে একটু হলেও অন্য রঙের মিশ্রণ আছে। আমি উঠে রুমের দিকে ভালো করে দেখতে লাগলাম। রুম থেকে বুঝতে পারলাম এটা আমরাস্ত্র রুম না, আমার তো রুম না। শুধু রুম বললে ভুল হবে, কারণ এটা আমার বাড়িই না। মানে আমি এখন অন্য কোথাও আছি। কিন্তু প্রশ্ন হলো কোথায়। হঠাৎ কারো পায়ের আওয়াজ শুনলাম, আর সাথে সাথে আমিও খাটে গিয়ে শুয়ে পড়লাম আর চোখ বন্ধ করে আসি। কেউ আমার রুমে প্রবেশ করলো, তো আমি চোখ বন্ধ করে আসি, শুধু আওয়াজই শুনতে পাচ্ছি। তাহলে এই হলো সেই ছেলেটা যার সাথে রাজকুমারীর সম্পর্কে আবদ্ধ হলো। আমি বুঝতে পারলাম আমার রুমে একজন মেয়ে প্রবেশ করলো। আর ওয়েট, কি বললো সে? রাজকুমারী মানে? হঠাৎ করে রাজকুমারী বললো কেন? আর এখনই আরও একজনের রুমে আসার আওয়াজ শুনি। কি হচ্ছে এখানে? রানীমা, আপনার কথা মতো গার্ড ছেলেটাকে পরিপালক নিয়ে আসছে। আমি পরিপালকে? ও মোর খোদা, কীভাবে সম্ভব? আর আমার রুমে সেই পরিপালকের রানী উপস্থিত। খোদা, জানি না আমাকে কেন এখানে আনা হয়েছে। মনে হয় আমাকে শিক কাবাব বানাবে। আল্লাহ বাঁচাও আমাকে। ঠিক আছে, এবার তুমি যাও এখান থেকে। জি। তারপর দরজার আওয়াজ শুনলাম, মানে সেই মেয়েটা চলে গেল। আমার হৃৎপিণ্ড জোরে জোরে কাঁপতে শুরু করে। জানি না এখন কি হবে আমার সাথে। তবে যাই হোক, একবার হলো আমার পাগলিটার সাথে দেখা করতে হবে, যে করেই হোক। তবে জানি না পরিপালকের কয়টা রাজ্য আছে নাকি। একটা রাজ্য মানে পরিপালক। তবে এখন ভয় হচ্ছে। তো আমার রুমে পরিরানী উপস্থিত। জানে সে আমার শাশুড়ি কিনা। দূর থেকে কিসে চলে যাচ্ছি আমি। হঠাৎই মনে হলো কেউ আমার খাটে বসছে, তার মানে রানী বসছে। আল্লাহ যদি উল্টা পাল্টা কিছু করে, তো আমি কিন্তু তার আঘাত করতে বাধ্য হব। প্রয়োজনে যদি আমার মৃত্যুর আদেশও দেওয়া হয়, তারপরেও। জানি না কি আছে তোমার মধ্যে, যার জন্য আমাদের জাফরিন এত পাগল তোমার জন্য। তবে আমিও তোমার মধ্যে ভালো কিছু একটা অনুভব করতেছি। কিন্তু তোমাকে এখানে আনা হয় যাতে তোমাকে পরীক্ষা করার জন্য তুমি আমাদের জাফরিনের যোগ্য কি না, তাই তোমাকে এই পরীক্ষাটাও দিতে হবে। তবে তোমার হোশ আসতেছে না কেন সেটা বুঝলাম না। ওয়েট, কি বললো উনি? ওনাদের জাফরিন মানে? তার মানে কি উনি জাফরিন আম্মু? আমি আড়াল চোখে তার চেহারা দেখলাম। মাশাআল্লাহ, দেখতে প্রায় পরীর মতো। তো উনি তো পরী। যাক, ভালোই। এখন যদি জিজ্ঞাসা করতে পারতাম আমার পাগলিটা কেমন আছে, খাওয়া দাওয়া করছে কিনা, ঠিক আছে কিনা। কিন্তু ওনার শেষের কথাগুলো শুনে ভয় লেগে গেল। তিনি বলছে আমাকে এখানে আনা হয়েছে পরীক্ষা করার জন্য। এখন ভয় হচ্ছে, জানার সামনে কি অপেক্ষা করতেছে আমার জন্য, বা কি হবে আমার। আমি আবার দরজায় আওয়াজ পেলাম।
আসতে পারি? হ্যাঁ, তারপর কেউ একজন ভেতরে আসে। বলো কি কাজ? জি, আপনাকে নিচে যেতে বলেছে। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। তারপর মেয়েটা চলে গেল, এর পিছন পিছনে রানীও চলে গেল। সাথে সাথে আমি উঠে পড়ি আর লম্বা একটা শ্বাস নেই। আমি আমার বুকে হাত দিলাম আর দেখলাম আমার হৃৎপিণ্ড কম্পন অনেক বেড়ে গেছে। আল্লাহ জানে সামনে কি রাখছো আমার জন্য। তবে একবার যদি জাফরিনের সাথে দেখা করে দিতা তাহলে একটু নিশ্চিন্ত হতাম। আবার কারো আসার আওয়াজ শুনলাম, সাথে সাথে আবার লেটিয়ে পড়লাম খাটে। কেউ একজন রুমে আসে, আবার দরজা লক করার আওয়াজ শুনলাম। চোখ বন্ধ অবস্থায় একটু ঢুকলাম। হঠাৎ কেউ একজন দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে অজরে কান্না করে দিল। হেই, কি হাল করে রাখছো কলিজা? মুখ ও শরীরের কি হাল হয়ে আছে তোমার? আমার বুঝতে বাকি হলো না এটা জাফরিন। সাথে সাথে আমিও জাফরিনকে জড়িয়ে ধরলাম। জাফরিন, তুমি ঠিক আছো তো? আরে এভাবে কেঁদে কেঁদে কি হাল করে রাখছো তুমি নিজের? কি করব বলো? তারা আমাকে আমার ভালোবাসা থেকে দূরে করে রাখছে। আমার না এখানে তোমাকে ছাড়া এক মুহূর্ত ভালো লাগছে না। কলিজা, ওরা তোমার কোনো ক্ষতি করে নাই তো? না, তবে আগে এটা বলো তোমার এই হাল কেন? তোমার মুখ শুকনো শুকনো লাগতেছে কেন? খাওয়া দাওয়া করো নাই নাকি? না, কাল তারা আমাকে বেহুশ করে এখানে নিয়ে আসে। আমি কত করেই তাদের বললাম আমার কলিজাটার কাছে দিয়ে আসতে। সে আমাকে ছাড়া থাকতে পারবে না। তারা আমার কোনো কথা শুনে নাই। তাই আমিও জেদ করে কিছুই খাইনি। আর আমি এটাও জানি আমাকে ছাড়া তুমিও ভালো নেই। আর তোমার মুখও শুকনো শুকনো লাগতেছে, মানে তুমিও কিছু খাওনি কাল থেকে, তাই না? আরে পাগলি, খাওয়া দাওয়াটা ফ্যাক্ট না। কথা হলো আমার পাগলিটা আমার কাছে ছিল না, তো কেমনে কি করতাম আমি? কালকের দিনে আমার কেমন গেছে আমি নিজেও জানি না। কাল শুধু পড়ে পড়েই থাকতে হয়েছে আমাকে। একটু খাবারও মুখে ঢুকে নাই। আমার কি করবো বলো? আর কাল তো মনেই হলো তোমাকে আমি সারা জীবনের জন্য হারিয়ে ফেললাম। জাফরিন, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আর কিছুই ভালো লাগে না। কাল তুমি ছিলে না বলে ঘরটা একদম নিস্তব্ধ হয়েছিল। আমি তোমাকে ছাড়া খালি অসহায় হয়ে গেছিলাম। তুমি থাকলে একটু নিশ্চিন্তে থাকি আমি। তো আমার খেয়াল রাখার জন্য কেউ তো একজন আছে আমার জন্য। কিন্তু কাল তো তোমাকে বাসায় না পেয়ে মনে হলো আমার শরীর থেকে কেউ আমার আত্মাকেই বের করে ফেলছে। আমরা দুজন দুজনকে ধরে কান্না করতে লাগলাম। আসলে দুজন দুজনকে অনেক ভালোবাসি। তবে আমার মতে জাফরিন আমার থেকেও বেশি আমাকে ভালোবাসে। আমার সামান্য কষ্ট সহ্য করতে পারে না। হঠাৎ কেউ দরজা খোলার চেষ্টা করলো, তখন জাফরিন দরজা লক করে আসার কারণে কেউ দরজা খুলতে পারে নাই। কলিজা, কেউ দরজা খুলতে চাচ্ছে। আমি কিন্তু তোমাকে ছাড়া যাব না। আমি তোমার কাছেই থাকবো। দাঁড়াও, আমি দেখতেছি। তুমি এক কাজ করো, কোথাও লুকাতে পারো নাকি দেখো। আমি দরজার কাছে চলে গেলাম। পরে মনে পড়লো এটা আমার বাড়ি না, আর আমি এখন পরিপালকে আছি। জানি না এখন কি হতে চলেছে আমার সাথে। আল্লাহর নাম নিয়ে দরজা খুললাম আর দেখলাম রানী দরজা নক করতেছিল। দরজা লক করছো কেন? ভিতরে কে আছে? কেউ নেই তো। আমি সাইড হয়ে গেলাম আর রানীও রুমে প্রবেশ করে। আর তার পিছনে আরও দুজন মেয়ে প্রবেশ করে, যাদের হাতে ছিল ফলমূল আর কি যেন ছিল, তা খেয়াল করে নাই। আমার আসলে মনে এখন রানীর দিকে, কারণ সে যদি এখন জাফরিনকে রুমে পায় তাহলে আমরা দুজনের জন্যই সমস্যা হতে পারে। রানীর ইশারার মতো রুমে থাকা টেবিলে সেই মেয়েগুলো সে ফল আর প্লেটগুলো রাখে। তারপর রানী তাদের রুম থেকে চলে যেতে বলে। তুমি ঘামছো কেন? আমাকে দেখে ভয় পাচ্ছো? হ্যাঁ, মানে মানে না মানে ভয় পেতে হবে না, ভরসা রাখো, কিছু করব না। শুধু জাফরিনকে একটু বের হতে বলো। উনি কি করে জানলো জাফরিন এখানে? মনে হয় পরীক্ষা করতেছে যে জাফরিন এখানে আছে কিনা সেটা দেখতে। আপনি কি বলতেছেন? জাফরিন এখানে কি করে আসবে? আমি জানি জাফরিন এখানে আছে, ওকে আমি লালন পালন করলাম। আর জানবো না আমার মেয়ে কোথায় আছে? জাফরিন বের হো মা, তোর আব্বু নেই এখানে। সাথে সাথে জাফরিনও বের হলো। আম্মু, আব্বুকে কিছুই বলিও না যে আমি ওর কাছে আছি। সেটা তুই ভাবতে হবে না। যা, তোর অন্তরকে তোর কাছে এনে দিলাম। এবার তোমা মুখে কিছু দে, কাল থেকে না খেয়ে আছিস। শুধু আমি না, ও কিছু খায়নি কাল থেকে। দেখো কি হাল করে রাখছে নিজে।
তোমাদের ভালোবাসা দেখে মন ভরে গেল। কাল মেয়েটা সারাক্ষণ কান্না করছিল, আর আজকে তোমাকে পেয়ে আমাদের মেয়েটা আবারও হাসি খুশি হয়ে গেল। জানি না বাবা তোমার মধ্যে কি আছে, কিন্তু একটা ভালো কিছু আছে তোমার মধ্যে। দোয়া করি তোমাদের ভালোবাসা সার্থক হোক। আমাদের মেয়েটাকে ভালোবাসা দিয়ে আগলে রাখিও বাবা। আসলে আমি একটা সত্যি কথা বলি, আমার মধ্যে কিছুই নেই, যা আছে সব জাফরিনের মধ্যে। আমি একটা সাধারণ মানুষ, যার কাছে না আছে ভালোবাসা। সব ভালোবাসা জাফরিন আমাকে দেয়, সে আমাকে আগলে রাখে। আমি ওকে তেমন কিছুই দিতে পারি না জাফরিনের জন্য। যদি প্রশ্নটা করতে হয় তাহলে জাফরিনের করুন, কারণ আমি যতটুকু ভালোবাসি তাকে, তার থেকেও বেশি সে আমাকে ভালোবাসে। তবে আমিও নিজের যথাসাধ্য চেষ্টা করব জাফরিনকে আগলে রাখার। তোমার কথাবার্তাগুলো আমার মনে লাগলো। তুমি নিজেকে অন্যদের সামনে ছোট মনে করে দেখো, কিন্তু একটা কথা মনে রেখো, সম্পদ চিরস্থায়ী থাকে না, ভালোবাসা থাকে। তোমার কথাগুলোর দিকে আমার মন জয় করে নিলে বাবা। এখন তোমার একটাই কাজ, আমার মন যেমন জয় করলে জাফরিনের আব্বুরও মন জয় করে নিতে হবে তোমাকে, আর সেই জন্যই তোমাকে এখানে আনা হয়। ঠিক আছে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব জাফরিনের আব্বুর মন জয় করে নিতে। এখন তোমরা দুজনে খাওয়া দাওয়া করে নাও, তারপর তোমাদের আমি আমাদের প্রসাদ ঘুরে দেখানোর ব্যবস্থা করতেছি। জি। তবে আরও একটা কথা, তোমার মধ্যে একটা বিশেষ কিছু অনুভব করছি অন্তর। কথাগুলো বলে রানী চলে গেল। তবে ওনার শেষ কথাটা বুঝলাম না আমি। রানী যেতে জাফরিনও আমাকে টেনে নিয়ে খাটে বসিয়ে দিয়ে সে আমার কোলের উপর বসে পড়ে। এটা কি হলো? কিছু না, এবার খাইয়ে দাও। কাল থেকে কিছু খাইনি আমি। জি রাজকুমারী, আপনার হুকুম চিরধার্য। কথাটা শুনে জাফরিন রেগে গেল। কি হয়েছে, লাল হয়ে গেল কেন? আমাকে এভাবে বললে কেন? কিভাবে? দেখো অন্তর, আমি চাই না এই রাজকীয় জীবন। আমি তোমার সাথে সাধারণ জীবন যাপন করতে চাই। অন্তর, তুমি আমাকে এভাবে রাজকীয়ভাবে বলিও না। আমার এইসব ভালো লাগে না। আচ্ছা সরি, আর বলবো না। তবে দুজন দুজনকে খাবার খাইয়ে দিলাম। আসলে পুরোটা বেশিরভাগ ফলমূল ও মিষ্টান্ন জাতীয় পিঠা খায়, তাই তো তারা মিষ্টি মিষ্টি ভাবে কথা বলে। খাওয়া দাওয়া শেষ করে আমরা গল্প করতে ব্যস্ত। আসলে জাফরিনকে পেয়ে সকল কষ্টই আমি ভুলে যাই। যা অতীতে যে কষ্ট ছিলাম সেটাও ভুলে যাই। জাফরিন আমাকে সব ভরে দিল। তার ভালোবাসায় আমি বারবার নিজেকে হারাতে চাই। হঠাৎ রানী উপস্থিত, আর সে আমাদের বলতে লাগে, জাফরিন আর অন্তর, চলো আমার সাথে, তোমাকে আমাদের প্রসাদটা একটু ঘুরিয়ে আনি। আর চিন্তা করিও না, জাফরিনের বাবা প্রসাদে নেই, উনি কাজে একটু বাহিরে গেছে। ঠিক আছে, চলো। তারপর তাদের সাথে আমিও প্রাসাদে ঘুরতে গেলাম। আসলে একটা সত্যি কথা বলি, আমি প্রাসাদ দেখতে বের হলাম না, আমি জাফরিনের সাথে সময় কাটাতেই বের হলাম। আমরা প্রাসাদ ঘুরতেছি, তবে জাফরিন আমার হাতের মধ্যে হাত রেখে হাঁটতে লাগলো। আমিও হাত ধরে আসি। বলতে গেলে রানী তার মতো হাঁটতেছে, আর আমরা আমাদের মধ্যে হারিয়ে হাঁটতে লাগলাম। হঠাৎ রানী থেমে যায়, আর আমরাও থেমে যাই। এখন আমরা এমন একটা জায়গায় আছি, যে জায়গায় একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে। কি এমন জিনিস আছে এখানে? ওই দেখো, ওইটা। আমাকে জাফরিন আঙুলের ইশারা দিয়ে সামনে বরাবর একটা পাকা করা সমতল ভূমি দেখায়। সেখানে কি আছে? আসো তাহলে আমার সাথে দেখাচ্ছি। তারপর আমরা রানীর সাথে যেতে লাগলাম সেই পাকা করা সমতল ভূমিতে। সেখানে গেলাম। এই দেখো, সেখানে একটা তলোয়ার দেখতে পাচ্ছ? আমিও সেদিকে দেখতে লাগলাম। দেখতে তো মনে হচ্ছে স্বর্ণের তৈরি তলোয়ার। হুম, ঠিক বলছো। সেটা আসলেই স্বর্ণের তলোয়ার। তবে এই তলোয়ার সাধারণ তলোয়ার না। এটা এমন একটা তলোয়ার যার মধ্যে লুকিয়ে আছে কিছু অসাধারণ শক্তি। ও, তাহলে এখানে এভাবে পড়ে রাখলো কেন? কারণ এটা শেষ মালিক এভাবেই রেখে যায়, আর কেউ এটা তুলতে পারে না। এই তলোয়ারটা সেই তুলতে পারবে যে এই তলোয়ারের যোগ্যতা ছাড়া কেউ এই তলোয়ারটাকে তুলতে পারবে না, এবং কি পরিপালকের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিও এটা তুলতে পারবে না। এবার আমার মনে ভয় ঢুকে গেল, যদি জাফরিন আব্বু আমাকে এই তলোয়ারটা তুলতে দেয়, আমি তো পারবো না এটা তুলতে। তাহলে কি আমি জাফরিনকে পাবো না, হারিয়ে ফেলবো জাফরিনকে? আমি এসব ভাবতে লাগলাম। কি বা করবো, জাফরিনকে যে আমি অনেক ভালোবাসি তাকে হারতে পারবো না।
কিন্তু এখন যদি আমাকে তলোয়ারটা তুলতে দেয় তাহলে তো আমি শেষ। কি হয়েছে? কি ভাবো তুমি? কিছু না, এমনি আর কি। তো চলো আমরা প্রসাদে ফিরি। জি চলুন। আমরা আবার প্রাসাদের দিকে যেতে লাগি। তবে একটা কথা, আমি বারবার এই তলোয়ারটার দিকে তাকাচ্ছি, মানে আমি তাকাচ্ছি না, মনে হচ্ছে এই তলোয়ারটাই আমাকে তার প্রতি আকর্ষণ করছে। বারবার পিছে ফিরতেছি আর সেই তলোয়ারটাকে দেখতেছি। কি হয়েছে? বারবার পিছে তাকাচ্ছ কেন? এমনি আমরা চলে গেলাম প্রাসাদের দিকে। তবে জানি না কি পরীক্ষা আমার জন্য অপেক্ষা করতেছে। তবে যাই বলি, এই স্বর্ণের তলোয়ার তুলতে না বললেই হবে আমাকে। আমি আবার সেই রুমে চলে গেলাম, সাথে জাফরিন আমার সাথে আসে রুমে। তবে বারবার সেই তলোয়ারটাই আমার চোখে ভাসতে লাগে। কেন ভাই, আমি কোনোদিনও সেই তলোয়ারের যোগ্য হব না। জাফরিন আম্মু পর্যন্ত বলল এটা পরীরাও তুলতে পারবে না, তাহলে কি করে তুলবো আমি, সেটা প্রশ্নই আসে না। তবে একটা কথা মানতে হবে, তলোয়ারটা দেখতে সেই। ছোট থাকতে আমিও কাঠ দিয়ে আবুর সাথে তলোয়ার মতো লড়াই করতাম। আমি কোনোদিনও আসল তলোয়ার দেখি নাই, তবে আজ দেখলাম। তবে পরিপালকে আমি মনে করতাম পরিও তাদের দুনিয়া, এটা আসলে কাল্পনিক। কিন্তু কে জানতো একটা পরি আমার বউ হয়ে যাবে এবং তার ঠেলা আমি পরিপালকেও চলে আসবো। জানি না জীবনে আর কী কী দেখতে হবে। আমরা ঘোরাঘুরি করতে করতে দুপুর হয়ে যায়। আর কিছুক্ষণ পরে রানীও খাবার নিয়ে আসে আমাদের জন্য। নাও তোমরা খাবার খেয়ে রেস্ট করো। আম্মু, আব্বু কখন আসবে? রাতে আসবে, চিন্তা করিস না, তুই থাক তোর অন্তরের সাথে, আমি গেলাম। তারপর রানীও চলে গেল। তবে একটা জিনিস হাসাচ্ছে আমাকে, আর সেটা হলো মা হয়ে রানী তার মেয়েকে সাহায্য করতেছে। তাই মেয়ের পছন্দ করা তো বিয়ে করা বরের জন্য আমি তো মনে করছিলাম রানী ও রাজা দুজনে আমার উপর আগুন থাকবে। কিন্তু রানীর কাণ্ডকর্ম দেখে অবাক হয়ে গেলাম। কি হয়েছে? মুচকে মুচকে হাসতেছো কেন? না এমনি। মনে তো কিছু একটা চলতেছে তোমার। আচ্ছা, বাদ দাও, আর আমাকে খাইয়ে দাও তাড়াতাড়ি, খিদা লাগছে। আমি বসতেই আবার জাফরিন আমার কোলে বসে পড়ে। এটা কি হলো? কিছুই হয় না, এটা আমার অধিকার, তাই আমি আমার অধিকার আদায় করতেছি। আদায় করে নাও, এখনই সময় পড়ে আমাকে যদি না পাও আর কি। এই, উল্টাপাল্টা কথা বলবা না। ওকে সরি। তারপর দুজনে খাবার খেয়ে নিলাম। আর কিছুক্ষণ পরে দুজন মেয়ে এসে সেই প্লেটগুলো নিয়ে যায়। তবে মিষ্টান্ন খাবার খেয়ে আমার পুরো অন্যরকম লাগতেছে। এরপর আমি খাটে শুয়ে পড়ি, সাথে সাথে জাফরিনও আমার পাশে শুয়ে আমার বুকে মাথা রেখে আমাকে জোরে ধরে শুয়ে পড়ে। জানো কাল আমি শান্তিতে ঘুমোতে পারি নাই, আমার ঘুমই আসে নাই, সারাক্ষণ জেগে জেগে কাটাতে হয়েছে আমাকে। কেন, কে ঘুমাতে দেয়নি তোমাকে? কেউ না, আমার যে অভ্যাস হয়ে গেছে একজনের বুকে ঘুমাতে ঘুমাতে, তাহলে কেমনে ঘুম আসবে আমার? হুম। এক কাজ করো, আরও একজন খুঁজে নাও তার বুকে ঘুমানোর জন্য। সাথে সাথে দিলেও একটা কষে থাপ্পড়। এই, কি বললে তুমি? আমি অন্য একজনকে খুঁজে নেব বুকে ঘুমানোর জন্য, তাই না? যদি সেটাই করার হতো তাহলে কেন তোমাকে ভালোবাসতাম, কেন তোমাকে বিয়ে করতাম আমি? এই কথা কি করে বললে তুমি? তোমার মুখে কথাটা আটকায় নাই বলার আগে? আমি আমার মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসি, আর ভবিষ্যতেও তোমাকেই ভালোবাসবো। আমি কোনো দিনও তোমায় ছাড়া অন্য কাউকে কি করে আপন করে নিব? তুমি কি করে এই কথাটা বললে? আর আমিও আবুলের মতো গালে হাত দিতে আসি। তারপর গাল থেকে হাত সরিয়ে জাফরিনকে কাছে টেনে নিলাম আর বুকের সাথে আঁকড়ে ধরলাম। সরি, আমি তো এটা মজা করে বললাম। আমি বুঝতে পারি না এই কথাটা তোমাকে এতটা আঘাত করবে। সরি কলিজা, মাফ করে দাও। তুমি জানো না কতটা ভালোবাসি তোমাকে। তোমাকে ছাড়া আমি আর কারোর হতে পারবো না। তুমি আমাকে এই কথাটা বলে অনেক কষ্ট দিলে। আমি কোনোদিনও ভাবতেও পারি না তোমাকে ছাড়া আমি অন্য কারোর হব। বড্ড ভালোবাসি তোমাকে কলিজা, আর আমি প্রতিটা মুহূর্তে তোমাকে পাশে চাই। আমি তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। তোমাকে আমি কোনো দিনও হারাতে চাই না। আচ্ছা সরি, তো আর কোনোদিনও সব বলবো না। বলা না, শুধু কোনো দিনও মনেও আনবা না এই সব তুমি। সাথে সাথে জাফরিনের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম আর সেও স্বাদ নিতেই থাকে। কিছুক্ষণ পরে দুজন দুজনকে ছেড়ে দিলাম। জাফরিন আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে। আর কোনো দিনও এইসব কথা বলিও না প্লিজ।
আমাকে এইসব কথা সহ্য হয় না। আচ্ছা আর বলবো না। তারপর জাফরিনের বুকে মাথা রেখে জড়ে ধরা অবস্থায় ঘুমিয়ে যায়, আর আমিও ঘুমিয়ে যাই সন্ধ্যাবেলা। অন্তর, এই অন্তর, ওঠো না। কি হয়েছে? দেখলাম জাফরিন ডাক দিচ্ছে আমাকে। ওঠো, সন্ধ্যা হয়ে গেছে তো। আমি উঠে পড়লাম, আর রুমে একটা ফ্রেশ হওয়ার জন্য রুম আছে, সেখানে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। চলো নিচে যাব। চলো। তারপর আমরা দুজন নিচে গেলাম, সেখানে মাশাআল্লাহ অনেকে উপস্থিত। তার মানে কি রাজা চলে আসছে? ইন্নালিল্লাহ, এবার কি করব আমি? যদি রাজা আসে তাহলে তো আমাকে, আর যদি সেই তলোয়ারটা তুলতে দেয় আমি কি করব? হঠাৎ রানী আমাদের কাছে আসে। কি হয়েছে বাবা, ভয় পাচ্ছ কেন? না মানে জাফরিন আম্মু কি চলে আসছে? না, আসলে আমাদের প্রসাদে আজকে একটা অনুষ্ঠান আছে, তাই লোক। আর ভয় পেও না, একদম শান্ত থাকো তুমি। অনুষ্ঠান মানে কিসের অনুষ্ঠান? আজ হলো পূর্ণিমার চাঁদের রাত, আর এই দিনে পরীরা উৎসব করে থাকে। তাছাড়াও এই রাতের পরীদের শক্তি বাড়ে, তবে তার জন্য তাদের অনেক কঠোর সাধনা করতে হয়। ও পূর্ণিমার রাত, সেটা তো ভালোই। এক কাজ করলে কেমন হয়, চাঁদ উঠলে আমরা একটু বাহিরে থেকে ঘুরে আসবো, কি বলো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যাইস, তোরা আগে কিছু খেয়ে নে। আসো আমার সাথে তোমরা। তারপর রানীর সাথে গিয়ে সন্ধ্যার নাস্তা করে নিলাম। চাঁদ দেখতেই আমরা বের হই। জাফরিন আমার পাশে, আমার হাত তার দু হাত দিয়ে ধরে আছে, আর আমরাও হাঁটতে থাকি। আসলে এটা অনেক রোমান্টিক মুহূর্ত আমার মধ্যে। আমরা দুজন দুজনের মধ্যে হারিয়ে যাই, আর অজানা রাস্তায় হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম সেই সমতল ভূমিতে, যেখানে থেমে গেছে সেই গোল্ডেন শোয়ার্ড, মানে স্বর্ণের তলোয়ার। আমরা হাঁটতেছি, তখনই হঠাৎ চাঁদের আলো প্রতিফলিত হয়ে আমার চোখে পড়লো। আমিও খুঁজতে লাগি কোথা থেকে চাঁদের আলো প্রতিফলিত হয়ে আমার চোখে পড়লো। পরে দেখলাম সেই গোল্ডেন তলোয়ারের উপর চাঁদের আলো প্রতিফলিত হয়ে আমার চোখে সে আলো আসছে। তবে আমি যখন সেই গোল্ডেন তলোয়ারের দিকে তাকালাম, তখন দেখলাম চাঁদের আলোতে সেই তলোয়ারটা অনেক সুন্দর লাগতেছে, যা দেখে যে কেউ চোখ সরাতে পারবে না। আমি সেই তলোয়ারের দিকে তাকিয়ে এক অজানা রাজ্যে হারিয়ে যাই। সেই তলোয়ারটা আমাকে চুম্বকের মতো আকর্ষিত করতেছে আর কাছে টানতেছে। তা আমি অজান্তে সেই তলোয়ার দিকে আগাতে লাগলাম। আগাতে আগাতে সেই তলোয়ারের খুব কাছেই চলে যাই, আর তখনই জাফরিন আমাকে ছাড়ানি দেয়, আর আমিও নিজের মধ্যেই ফিরে আসি। কি হয়েছে তোমার? কতক্ষণ ধরে ডাকতেছি তোমাকে, ধ্যান কোথায় তোমার? এই তলোয়ারের দিকে যাচ্ছ কেন? এই তলোয়ারটা যোগ্য ব্যক্তি ছাড়া কেউ তুলতে পারবে না, পরীরাই তুলতে পারে নাই, তাহলে তুমি কেন এই তলোয়ারের দিকে যাচ্ছ? জানি না কেন জানি তলোয়ারের দিকে তাকিয়ে আমি অন্যমনস্ক হয়ে গেছিলাম। থাক, চলো এখান থেকে। আমি জাফরিনকে নিয়ে রাজপ্রাসাদে চলে যাই, আর সোজা আমার রুমে চলে যাই। কি হয়েছে, এখানে চলে আসলা যে? আমার ভালো লাগতেছে না, তুমি যাও, এনজয় করো। কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগতেছে? না আমি ঠিক আছি, তুমি যাও, মজা করো, আমি এখানেই আছি। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি গেলাম। তবে কোনো কিছুর প্রয়োজন হলে মনে মনে 3বার আমার নাম নিবা, আমি তোমার কাছে চলে আসব। তারপর জাফরিন চলে গেল, আর আমিও ভাবতে লাগি কেন আমি সেই তলোয়ারের প্রতি আকর্ষিত হই আর সেই তলোয়ারের দিকে চলে যাই, আর কেনই বা সেই তলোয়ারের প্রতি আমার মনে অন্যরকম অনুভূতি কাজ করে। সেই তলোয়ার একমাত্র যোগ্য ব্যক্তি ছাড়া কেউ তুলতে পারবে না, আর যদি পরীরাই যোগ্য না হয় তাহলে আমার মতো দুর্বল মানুষ কি করে সেই তলোয়ারের যোগ্য হবে? আর যাই বলি, সেই তলোয়ারটা আসলে অনেক সুন্দর ও আকর্ষিত, কিন্তু সেটার দিকে না যাওয়াই আমার জন্য ভালো। আমি রুমে থাকতে থাকতে বোর হয়ে গেলাম, তাই ঘুমও আসতেছে, কী বা করবো। তা আমিও খাটে লেটিয়ে পড়ি, আর কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখলাম। চোখ বন্ধ করতে সেই তলোয়ারটাকে আমি দেখলাম, সেটার সাথে লাফিয়ে উঠি। রে ভাই, এটা কি হলো? আমি এই তলোয়ারটাকে চোখ বন্ধ করতেও দেখতে লাগলাম। আমি জানি তলোয়ারটা সুন্দর, তার মানে এই না যেটা দুঃস্বপ্নের মতো তলোয়ারটা পিছিয়েই পড়ে থাকবে, নাকি ভাই তলোয়ারের কোনো ভূত আছে? আল্লাহ বাঁচাও আমাকে, জানি না এইসবে কেন আমি অনেক ভয় পাই। এবার খাটে গিয়ে গায়ে চাদর মুড়িয়ে শুয়ে পড়ি, আর আল্লাহকে ডাকতে থাকি। সকালে আমার ঘুম ভাঙে, গায়েও চাদর আছে, আমিও চাদর সরালাম। এবার চোখটা মুছলাম, যা দেখলাম তাদেরকে আমি খুব বড় ধরনের শক খেয়ে গেলাম। আমি এখানে আসলাম কি করে? আমি ঘুম ভাঙার পর নিজেকে সেই সমতল ভূমিতে পেলাম যেন সেই তলোয়ারটা আছে, কিন্তু আসলাম কি করে আমি? আমার সাথে ভূতের কাণ্ড ঘটে গেল, আমি নিজেও জানি না কি করে আসলাম এখানে। আমার ভাগ্য ভালো যে সবেমাত্র সকাল হচ্ছে, নাহলে ভোরের আলো ফুটে উঠতেছে, নয়তো পরিপালকের জনগণ আমাকে এভাবে দেখে ভিখারি মনে করতো।
বা বাড়িহীন বলে মনে করতো। আমি সাথে সাথে উঠে পড়লাম আর দিলাম দৌড়। আমি নিজেও জানি না এখানে আমি কি করে আসলাম। আমি সোজা প্রাসাদের দিকে গেলাম। সেখানে চোরের মতো চুপি চুপি প্রাসাদে ঢুকতে লাগলাম। আমি চোরের মতো রুমে চলে গেলাম। সেখানে গিয়ে দেখে জাফরিন ঘুমাচ্ছে। আমি রুমের এক কোনায় গিয়ে ভাবতে লাগলাম, আমি তো কাল রাতে আমার রুমে ঘুমাইছি, তাহলে আজকে সেখানে গেলাম কি করে? নাকি এই পরিপালকে মেহমানদের সাথে এমনই হয়? ও আল্লাহ, আমাকে একটু সাহায্য করো। আমিও খাটের এক কোনায় গিয়ে বসে পড়ি। আর আজকের কাণ্ডটা ভাবতে ভাবতে চোখ বন্ধ হয়ে যায় আর আমারও ঘুম চলে আসে। অন্তর, এই অন্তর, কে? দেখলাম জাফরিন আমাকে ডাকতেছিল। কাল কোথায় গেছিলা তুমি? আমি কাল কইছিলাম মানে? কাল রাতে রুমে এসে তোমাকে পাই নাই। হয়তো তুমি কোথাও গেছিলা। কই গেছিলা তুমি? জাফরিনের কথা শুনে বুঝতে পারলাম কাল রাতেই আমি আমার রুমে ছিলাম না। কিন্তু প্রশ্ন হলো, আমি কি করে সেই জায়গায় পৌঁছে গেলাম? কি হলো? কি ভাবতেছো এত? কই কিছুই না তো। যাও, ফ্রেশ হয়ে যাও, তারপর আমরা নিচে গিয়ে খাবার খেয়ে নিব। আমিও কোনো কথা না বলেই ফ্রেশ হয়ে নিলাম। কিন্তু বারবার আমার মনে এই প্রশ্নই চলতেছে, আমি কি করে সেই তলোয়ারের জায়গাটায় গেলাম। আমরা দুজনেই চলে গেলাম নিচে। সেখানে গিয়ে কিছু খেয়ে নিলাম। তবে খাওয়ার সময় মাথায় সেই প্রশ্নগুলোই চলতেছে আমার। কিছুক্ষণ পরে জাফরিনের আব্বু মানে রাজা আমাদের তার কাছে যেতে বলে। আমার মনে ভয় ঢুকে গেল, কারণ এখন আমার জন্য হয়তো কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। জানি না কি হবে আমার সাথে। আমরা জাফরিনের আব্বুর কাছে গেলাম। সেখানে গিয়ে তো আমি ভয়ে শেষ, কারণ সেখানে অনেকজনই আছে। মানে সেই রুমটা গোটা রাজ দরবারের মতো, যেটা আমি ছোট থাকতে টিভিতে দেখছিলাম। তাহলে তুমি সেই মানুষ যে কিনা আমার মেয়েকে বশ করে রাখছো? কি বললেন আপনি? আমি আপনার মেয়েকে বশে করে রাখলাম মানে? এই কথাটা দিয়ে আপনি কি বোঝালেন? এই ছেলে, খবরদার, তুমি কার সাথে মুখে মুখে কথা বলতেছো? মাফ করবেন, আমার কোনো কথা যদি আপনার খারাপ লাগে, কিন্তু একটা কথা, আমি কখন আর কিভাবে আপনার মেয়েকে বশে করলাম? না হলে আমার মেয়েটা তোমার জন্য এত পাগল কেন? এক মিনিট, একটু ভুল বলছেন আপনি। পাগল না, পাগলি হবে। জায়গাতেই রাজা বোল্ট আর সেখানে থাকা বাকিরা আমার কথা শুনে হেসে দিল। এই ছেলে, তুমি কি আমাকে অপমান করলে? না, আমার ইচ্ছা নেই কাউকে অপমান করার। আচ্ছা, আমার মেয়েকে তুমি কতটুকু ভালোবাসো? কতটুকু ভালোবাসি তা তো বলতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারি, জাফরিনকে ছাড়া আমি থাকতে পারবো না। তাকে আমার জীবনের প্রতিটা মুহূর্তেই চাই। বুঝলাম। আচ্ছা, যদি তুমি আমার পরীক্ষা উত্তীর্ণ হও, তাহলে আমি তোমাদের দুজনের সম্পর্ক মেনে নেব। কি পরীক্ষা দিতে হবে আমাকে? বেশি কিছু না, শুধু একজনকে হারাতে পারলেই হবে। হারাতে পারলেই হবে মানে? না, আমি এই পরীক্ষা নিতে দিব না। আব্বু ও মানুষ, ও কি করে? জাফরিন, তুমি চুপ থাকো, আমাদের মাঝে কথা বলতে আসিও না। তো তুমি কি রাজি আমার কথায়? যদি তুমি লড়াইয়ে জিতে যাও, তাহলে কথা দিলাম আমি তোমাদের মেনে নিব। আর যদি হেরে যাই? হারার পরটা বললেই ভালো। তো রাজি তুমি? আব্বু, এটা ঠিক করতেছ না তুমি। ও পারবে না লড়াই করতে। ও তো আমাদের মতো না। ও সাধারণ একজন মানুষ। তাহলে কি করে ও? জাফরিন, আমরা চাই তোমাকে তোমার যোগ্য একজনের হাতে তুলে দিতে। যদি সে তোমাকে রক্ষা করতে না পারলে, তো কিসের ভালোবাসা হলো তোমাদের? আব্বু, ও যোগ্যতা পরীক্ষা করতে হবে না। আমি নিজেই ওকে বেছে নিচ্ছি। আর ও কি করে লড়াই করবে? যদি লড়াই করতে না পারে, তাহলে কিসের পুরুষ মানুষ সে? এইরকম পুরুষের কাছে আমি ভুলেও তোকে যেতে দেব না। জাফরিন, আর কথা বলি না। আর আমি আপনার চ্যালেঞ্জে রাজি। অন্তর, কোনো কথা আর বলিও না। উনি আমার পুরুষত্ব নিয়ে কথা বলছে, আমি এবার জবাব দিবই। ঠিক আছে, আর রাতেই লড়াইয়ের আয়োজন করা হবে, প্রস্তুত থেকো। আমাকে জাফরিন রুমে নিয়ে যায়। তুমি কি পাগল হয়ে গেছো? কেন আব্বুর কথা শুনে লড়াইয়ের জন্য রাজি হয়ে গেলে? তুমি কি ভুলে গেছো তুমি একজন মানুষ? তাহলে কি করে লড়াই করবে তুমি? আমি জানি না কি করে লড়াই করব, কিন্তু আমার আব্বু আমাকে ইনসাল্ট করছে। সে আমার পুরুষত্ব নিয়ে কথা বলছে, কি করে আমি লড়াইয়ের জন্য মানা করে দেব? অন্তর, তুমি পারবে না তাদের সাথে। তোমার কাছে কোনো শক্তি নেই। তুমি শুধুই একজন সাধারণ মানুষ। হোশ রেখে কথা বলা উচিত, জোশ করে না। এখন তুমিও কি আমার সাথে লড়াই করবে নাকি?
সাথে সাথে জাফরিন আমাকে জোরে ধরে কান্না করে দেয়। কলিজা, একবারও ভেবে দেখছো তোমার কিছু হলে আমার কি হবে? আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না কলিজা। আমি জানি আমার পাগলিটা আমাকে কতটা ভালোবাসে, কিন্তু তোমার আব্বু আমার পুরুষত্ব নিয়ে কথা বলছে, তাই কি করে আমি এই লড়াইয়ের জন্য মানা করব? তুমি শুধু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না কলিজা। অন্যদিকে অবশেষে সেই মানুষের বাচ্চাকে আমি আমার জালে ফাঁসিয়ে নিলাম। আমি কোনোদিন আমাদের জাফরিনের সাথে তাকে মেনে নেব না। আর সবচেয়ে বড় কথা, আমি যে করেই হোক সেই মানুষের বাচ্চাকে মারতে চাই। আমি মানুষদের চোখেই দেখতে পারি না, আর আমি কিনা মানুষকে আমার মেয়ের জামাই করব? কখনোই না। তবে লড়াইয়ের জন্য তো সে রাজি হয়ে গেল, তবে এই লড়াই তার জীবনের শেষ লড়াই হবে। রাজা পুরোপুরি ব্যবস্থা করতে লাগে অন্তরকে মারার জন্য। এদিকে জাফরিন আমাকে জড়িয়ে ধরে সজোরে কান্না করেই যাচ্ছে। কারণ আমি জানি জাফরিন আমাকে কতটা ভালোবাসে, কিন্তু জাফরিনের আব্বু আমাকে ইনসাল্ট করছে। আমি মানুষ হতে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করলো। আমি নিজের যথাসাধ্য চেষ্টা করব এর জবাব দিতে। স্বর্ণে আমাকে বলা হয়েছে লড়াইয়ের নাকি সেই জায়গা হবে যে জায়গায় সেই স্বর্ণের তলোয়ারটা আছে, সেই স্থানে লড়াইয়ের ব্যবস্থা করা হয়। তবে লড়াইয়ে জিতি বা হারি, তবু নিজেকে পুরুষ বলে পরিচিত দিয়েই যাব। প্রয়োজনে মরলে মরবো, আসলে মরার ইচ্ছা নেই আমার। কারণ জাফরিন আমার মৃত্যু সহ্য করতে পারবে না, কিন্তু লড়াইও আমি ছাড়তে পারবো না। আমাকে সেই জায়গা বরাবর নিয়ে যাওয়া হয় যেখানে লড়াই হবে। আমি সাধারণ একজন মানুষ, জানি না আমার সাথে কি হবে, তবে চেষ্টা করব বেঁচে থাকার। আর না হলে শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজেকে পরিচিত করেই যাব আমিও একজন পুরুষ। আমি সেই জায়গায় যাই, তবে আমার চোখ সেই তলোয়ারের দিকেই পড়ে। আমি বারবার সেই তলোয়ারটা দেখতে লাগি। হয়তো তলোয়ারটা আমাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু আমি বুঝতেছি না। আমি জানি না আমার সাথে কি হতে চলেছে, তবে কেন জানে খুব ভয় লাগতে লাগলো। আমি দেখলাম সেই জায়গাতে পুরো লোকজনে ভর্তি হয়, তো আমার দিন শেষ দেখতেই আসছে। আমি নিজেকে শান্ত করলাম। সেখানে থেকে একজন গার্ড বলে, তুমি চাইলে এখান থেকে যে কোনো অস্ত্র ব্যবহার করতে পারো। আমাকে কিছু তলোয়ার দেখাতে লাগে, তবে আমি তলোয়ার দিয়ে ফাইট করতে পারবো না। আর আমাদের আধুনিক যুগে তো তলোয়ার খুব কম মানুষই চিনবে, কারণ বর্তমানে অনেক আধুনিক অস্ত্র, পিস্তল, রাইফেল, বোমা এইসব দিয়ে শত্রুদের উড়িয়ে দেওয়া হয়। কিন্তু পরিপালক ঠিকই প্রাচীন যুগেরই লড়াই করার স্টাইল ব্যবহার করতে লাগে। আমি ভালো করেই জানি তলোয়ার আমার ধারা চলবে না, তারপরেও একটা নিলাম। আমার না আছে প্রোটেকশন, না আছে হেলমেট, না আছে আর্মার, শুধু একটা তলোয়ার আছে, যেটা আমি তুলতেই আমার সকল শক্তি বের হয়ে যাইতেছে। এখন জানি না লড়াই করব কি করে। ভাই ভালোবাসা আমাকে কোথা থেকে কোথায় নিয়ে আসলো, সারা জীবনটাই বেদনা করে দিল। আমি দেখলাম আমার ঠিক সামনে বরাবর একজন দাঁড়িয়ে আছে, যার কিনা আর্মার হেলমেট পরে আছে, আর তার হাতে দুটো ছুরি আছে। আমি তাকে আর নিজেকে দেখতে লাগলাম। তাকে দেখে মনে হচ্ছে ফুল ট্রেন্ড একজন ফাইটার, আর আমি কিনা আদৌ ভাই। হঠাৎ রাজা আদেশ দেয় লড়াই শুরু করার, আর আমিও আল্লাহকে স্মরণ করে নিলাম। জানি না কি হবে, কিন্তু যদি মরে যাই তাহলে তো শেষ। আর তখন মাথা আসে সেদিনের কথা, যেদিন ছিনতাইকাররা আমাকে ছুরি দিয়ে আঘাত করে রাস্তায় ফেলে যায়। যদি সেদিন আমি মরে যেতাম তাহলে এত কিছুই হতো না, কিন্তু মনে হচ্ছে আজকে গেলাম আমি। আমার সামনের জন হাতে ছুরিগুলো রেখে দেয়। হঠাৎ সে আমার কাছে চলে আসে, আর সাথে সাথে আমাকে এক ঘুষি মারে। আর ঘুড়ি শিখে তো আমি শেষ। আমার মনে হয়েছিল কেউ আমাকে লোহা দিয়ে বাড়ি দিছে। আমি তো ব্যথায় কাতর হয়ে পড়ে আছি, কী বা করবো আমি। হা হা হা, তোর মতো মানুষের জন্য আমি আমার সেই শক্তি ব্যবহার করতে ইচ্ছুক নই। তোকে তো এমনিই শেষ করা যাবে। বলেই সে আমাকে সজোরে মরতে লাগে, আর আমিও নড়তে পারতেছি না। তারপর সে আমাকে তুলে সজোরে আছাড় দেয়, যা আমাকে প্যারালাইজড করে ফেলে। আমাদের রাজা বলে দিল তোকে যাতে আস্ত না ছাড়ি, আর যদি আমি তার কথা শুনি তাহলে রাজকুমারী জাফরিনের সাথে আমার বিয়ে দিবে। আর একবার যদি বিয়েটা হয় না, তোর জাফরিনও আমার, আর পরবর্তীতেও রাজা আমিই হব। হা হা হা। তবে সে শর্ত দিচ্ছে তোকে যাতে খুব কষ্ট দিয়ে মেরে ফেলি, কিন্তু আমি তোকে আস্ত ছাড়ব না, কারণ তুই আমার অর্ধেক প্ল্যান বার করে দিছিলি। কেন প্রয়োজন ছিল জাফরিনকে বিয়ে করার? তবে আমার জাফরিনের প্রতি কোনো আকর্ষণ নেই, আমার শুধু ইচ্ছা রাজা হওয়ার। কতই না চেষ্টা করলাম রাজাকে শেষ করার, কিন্তু পারিনি। তবে আজকে তার মন জয় করেই আমিও আমার স্বার্থ আদায় করব। হা হা হা, যার জন্য তোকে মরতে হবে। বলে এবার ছুরি বের করে দিল আমার পেট বরাবর ঢুকিয়ে, আর আমার পেট থেকে গড়গড়িয়ে রক্ত বের হতে লাগে। অন্যদিকে জাফরিন আমার এই হাল দেখে চিৎকার করে করে কান্না করতে লাগে। সে সোজা তার আব্বুর কাছে চলে যায়। আব্বু ওকে ছেড়ে দাও, আব্বু ওর কিছু হলে আমি বাঁচবো না আব্বু, দোহাই লাগে তোমার।
ওকে ছেড়ে দাও আব্বু। তুই কি মনে করেছিলি আমি ওকে এখানে আনলাম তোদের মেনে নেওয়ার জন্য? আমার আসল উদ্দেশ্য হলো এই ছেলেটাকে মেরে ফেলা, আর সেটাই হবে। এই মানুষের বাচ্চা তো মরবেই, আর সাথে তোকেও আমি এই মানুষের বাচ্চার সাথে কোনোদিন মেনে নিব না। তারপর রাজা তার গার্ডদের ডাক দিয়ে বলে জাফরিনকে প্রাসাদের দিকে নিয়ে যেতে আর একটা রুমে আটকে রাখতে। সাথে রাজার গার্ড জাফরিনকে ধরে নিয়ে যায় আর একটা কক্ষে আটকে রাখে। আমার মেয়েকে নিজের ভালোবাসার ফাঁদে ফেলে পরিপালকের রাজা হওয়ার স্বপ্ন দেখা হয়েছিল, তাই না? এইবার মর তুই। আমি মানুষদের দু চোখেই দেখতে পারি না, আর আমি নাকি তাকে আমার মেয়ের জামাই হিসেবে মেনে নেব? রাজা তো মহা খুশি, কারণ সে তার কাজে সফল হয়ে যাচ্ছে। এদিকে আমি জানি না বাঁচলে আমি আর বাঁচবো কিনা, কারণ যেভাবে আমাকে আঘাত করা হলো আমি তো শেষ। পুরো শরীরে ব্যথায় হাহাকার, তার উপর আমার পেটে ছুরি দিয়ে আঘাত করে। হা হা হা, হয়তো শেষ সময় চলে এসেছে তোর। কোনো শেষ ইচ্ছা আছে তোর? আমি কোনো রকম তার গলায় চেপে ধরলাম আর সাথে সাথে দিলাম একটা মুখে ঘুষি। সে ঘুষি খেয়ে উল্টে পড়ে, আর আমার তো অবস্থা পুরাই খারাপ। পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেওয়া হয়, আর তার আগেও আমাকে আঘাত করা হয় আর আছাড় দেওয়া হয়। বলতে গেলে ব্যথায় আমি নড়তেও পারতেছি না। জানি না কি হবে আমার এখন। হয়তো মৃত্যু চলে আসছে আমার, হয়তো আর জাফরিনকে পাবো না আমি। আমার চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে আসতে লাগে, তবুও চোখ খুলে রাখার চেষ্টা করি আমি। আর তখনই সে এসে আমাকে তুলে আছাড় মারে আর আমিও ছিটকে পড়ি। এবার মনে হচ্ছে একটা হাড়ও বাকি নেই ভাঙার। আমি দেখতে লাগলাম সেখানে থাকা সবাই সেই গার্ডের প্রশংসা করতেই ব্যস্ত, আর জাফরিনের আব্বুর দিকে তাকালাম। সে আমরা এই অবস্থা দেখে অনেক খুশি। হঠাৎ সেই গার্ডটা আসে। তুই কেমন মানুষ, আমাকে একটা আঘাত করতে পারলি না? কে বলছে একটা আঘাত করে নাই? আমি একটা আপনার নাকে হাত দিয়ে দেখেন কিছু হয়েছে কিনা। সে তার নাকে হাত দিয়ে দেখে আমার খুশিতে তার নাক ফেটে গেছে আর রক্তও বের হচ্ছে। আপনি আমাকে এতগুলো আঘাত করার পরেও আমি বেঁচেছি, আর আমি মাত্র একটা আঘাত করলাম সেটা দিয়ে আপনার নাক ফেটে গেছে। তোকে তো আমি... দাঁড়াও, রাজা ঠিক সেই গার্ডের পেছন থেকে ডাক দেয়। দাঁড়াও 1 মিনিট। গার্ড সাথে সাথে সে থেমে যায়। এখন শখ মিটলো ভালোবাসার, নাকি পুরোপুরি মিটিয়ে দিব? দেন, অসুবিধা নাই। আমি যদি মরেও যাই না, তাহলে সবাই আমাকে স্মরণে রাখবে, কারণ আমি আমার ভালোবাসার জন্য মরলাম। আর আপনি আমাকে মারতেছেন তো ঠিকই, কিন্তু আপনি আপনার মেয়ের সামনে ছোট হয়ে যাবেন। আচ্ছা, ভালোবাসা কি অন্যায়? আপনি কেন ভালোবাসার বিরুদ্ধে? কেন আপনি মানুষকে দেখতে পারেন না? মানুষ কি এতই খারাপ? হ্যাঁ, মানুষ অনেক খারাপ, কারণ তারা আমাদের বশে করে আমাদের ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়। অনেক সময় তারা তাদের স্বার্থের জন্য আমাদের করবার করে। আর মানুষদের মধ্যে শুধু লোভ, লালসা, ঘৃণা, অহংকার দেখলাম, তারা কোনোদিনও ভালোবাসার যোগ্য নয়। তবে আমি এখানে তোর সাথে এই ব্যাপারে কথা বলতে আসি নাই, বরং আসলাম তোকে জিজ্ঞাসা করতে কোনো শেষ ইচ্ছা আছে কিনা। তবে সেটা আর জিজ্ঞেস করতে ইচ্ছা করতেছে না। রাজা তার গার্ডকে বলে, ওকে এইভাবেই রেখে চলে আসো, আস্তে আস্তে যন্ত্রণায় সে মরুক। আপনি যা বলেন। তারপর তারা আমাকে সেই গুরুতর আহত অবস্থায় রেখে যেতে লাগে, আর আমিও পড়ে আছি আর ব্যথায় শেষ হয়ে যাচ্ছি। আমি দেখলাম আমি ঠিক সেই জায়গায় শুয়ে আছি যেখানে সেই গোল্ডেন তলোয়ারটা আছে, আর সেই তলোয়ারটাই আমার থেকে কয়েক মিটার দূরত্বে। সেই তলোয়ারের থেকে আলো প্রতিফলিত হয়ে আমার মুখের দিকে আসছে। তবে আমার মন বলতেছে সেই তলোয়ারের কাছে গিয়ে একটা তলোয়ারটা তুলতে চেষ্টা করতে। আমার শরীর থেকে রক্ত বের হচ্ছে, তবে আমি কোনো মতে দাঁড়িয়ে পড়ি। আর তাদের দেখে সেখানে উপস্থিত জনগণের চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। সাথে রাজা আর সেই গার্ড আমার দিকে তাকিয়ে হাসতেছে। আসলেই মানতে হবে, তোর কই মাছের চান, এত সহজে মরতেছ না তুই। তো এখন কি আবার লড়াই করবি নাকি? নাকি আমার সাথে লড়াই করতে চাচ্ছিস? আমি তার কথায় কান না দিয়ে হেলতে হেলতে সেই তলোয়ারের কাছে গেলাম। তা দেখে রাজা ও গার্ড হাসতে লাগে। ওরে বাবারে, কি পাওয়ারফুল মানুষ! আমাদের মতো শক্তিশালী কেউ এই তলোয়ার তুলতে পারলো না, এই দুর্বল মানুষ কিনা। আমি তাদের কথায় কান না দিয়ে কোনো মতে সেই তলোয়ারের দিকে গেলাম। সেখানে গিয়ে কোনো মতে তাদের মুখ করে দাঁড়ালাম, আর তারাও আমাকে দেখে হাসতে লাগে। আমি আমার বাম হাত দিয়ে সেই তলোয়ারের হাতলটা ধরি, যা দেখে তাদের হাসির মাত্রা আরো বেড়ে গেল। এবার কি তরোয়ালটা তুলবি?
আমার শক্তি একটু ধার দিব। সাথে সাথে আমি হাতল টেনে ধরে টান দেই আর তলোয়ারটা উঠে যায়। আমার তলোয়ার উঠানো দেখে নিমেষেই সকলের হাসি থেমে গেল আর সকলে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। হঠাৎ সেই তলোয়ার থেকে গোল্ডেন কালারের আলো বের হতে লাগে আর সেই তলোয়ারটাও স্বর্ণের গুঁড়ো হয়ে যায়, মানে গোল্ডেন কালারের জরির গুঁড়োর মতো। আর সেই গুঁড়োগুলো উড়ে এসে সোজা আমার শরীরের ক্ষত বিক্ষত স্থানে ঢুকে যায়, মানে পুরোপুরি সেই গুঁড়োগুলো আমার পুরা শরীরের সাথে মিশে যায় আর আমার ক্ষত বিক্ষতগুলো অটোমেটিক ঠিক হয়ে যায়। আর সাথে আমার মুখে একটা সোনালি কালারের মাস্ক তৈরি হয় আর খেয়াল করলাম আমার পুরো শরীরে অন্য একটা ড্রেস তৈরি হয়ে যায়, যেটা প্রায় হুডি টাইপের একটা ড্রেস। আমার এই পরিবর্তন দেখে সকলে হয়ে গেছে, বিশেষ করে রাজা ও তার সেই গার্ডটা যে আমাকে আহত করছে। আমার মনে হচ্ছে আমি এখন অন্য কেউ হয়ে গেলাম আর আমার মাথাও অন্যভাবে কাজ করতে লাগে। আমি মনে মনে দুটো ছুরির কথা মনে করলাম আর সাথে সাথে আমার 2 হাতে 2টা ছুরি চলে আসে। তবে সেই ছুরিগুলো বলতে গেলে স্বর্ণের। আর একটা জিনিস খেয়াল করলাম, আমি দূর থেকে মনের কথা শুনতে পাচ্ছি। সাথে সাথে আমি দৌড় দিলাম সেই গার্ডের কাছে, তবে সেটা কেউ দেখে নাই কারণ আমার গতি খুব বেড়ে গেছে। আর চোখের পলকেই আমি সেই গার্ডের সামনে চলে গেলাম, যা দেখে রাজা আর গার্ড দুজনেই ভয় পেয়ে গেল। আমি তাদের মনে আমার জন্য ভয় অনুভব করতে লাগি। এবার তাহলে লড়াই করা যাক, গার্ডকে বললাম। আর তাকে কিছু বলতেও দিলাম না। তার আগেই আমি লাইটের গতিতে সেই গার্ডকে ছুরি দিয়ে আঘাত করতে লাগি। তারপর সেকেন্ডের গতিতে সেখান থেকে সোজা রাজার সামনে দাঁড়াই। রাজা আমার দিকে ভীত হয়ে তাকিয়ে আছে। সে এক পলকের জন্য গার্ডকে দেখে আর তার চোখের সামনে টুকরা টুকরা হয়ে যায়। চিন্তা করবেন না, আমি আপনাকে কিছুই করব না, আপনি নিশ্চিন্তে থাকুন। রাজা আমার কথা শুনে হয়ে যায়। আমি জানি আপনি আমার কথা শুনে অবাক হলেন, কিন্তু আপনাকে একটা কথা বলে দিই, আমি যদি আপনার গার্ডকে না পারতাম তাহলে সে আপনাকে মেরে ফেলতো। আমি তার মনের কথা শুনে ফেলছি। তবে হ্যাঁ, আপনারা উপর আমার অনেক রাগ আছে ঠিকই, কিন্তু আপনি আপনার সেই গার্ডকে বিশ্বাস করে মানুষকে ভুল বুঝতেন। সে আপনার বিশ্বাসে সুযোগ নিতে চেয়েছিল, আপনাকে মেরে আপনার রাজ্য নিজের করতে চেয়েছিল আর আপনাকেই আপনার পরিবারের সামনে ছোট করে রাখতে চেয়েছিল। আসলে আপনি অনেক ভালো মনের, কিন্তু আপনি আপনার সেই গার্ডটাকে ভরসা করে নিজের কন্ট্রোল তার হাতে তুলে দিয়েছিলেন। সে যা বলতো আপনিও তা বিশ্বাস করতেন আর আপনি কেন মানুষকে খারাপ মনে করতেন তা আমি জেনে গেছি। আর সেটা হলো আপনার বন্ধু ও তার পরিবারের জন্য একটা কথা বলে দিই, আপনার সেই গার্ডটাই আপনার বন্ধু ও তার পরিবারকে মানুষের হাতে তুলে দেয়। তবে মানুষ বললে ভুল হবে, বলতে গেলে তান্ত্রিক জাতীয় এমন মানুষের হাতে তুলে দেয় আর সেও আপনার সামনে ভালো সেজে মানুষের বদনাম করেই বেড়ায়। আসলে বলতে গেলে প্রত্যেক জিনিসের জন্য ভালো খারাপ আছে। উদাহরণস্বরূপ আপনি আপনার সেই গার্ডটাকেই দেখুন, সে হাতে ছুরি নিয়েছিল আপনাকে আঘাত করার জন্য। সাথে সাথে আমিও তাকে শেষ করে দিই। আমার আপনার কোনো জিনিসের প্রতিই লোভ নেই, আমি শুধু আমার জাফরিনকে চাই। আরেকটা কথা, আপনি মানুষকে দুর্বল মনে করছেন, আসলে মানুষ দুর্বল না, মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়, কারণ তাদের বুদ্ধি, শক্তি, আবেগ, বিবেক আছে। তবে হ্যাঁ, অনেকে তার সঠিক কাজে ব্যবহার করে না বলে তাদের জন্য মানুষ জাতি কলঙ্কিত। আপনি মানুষকে দুর্বল বলে হাসাহাসি করতেন, কিন্তু আজ একজন সাধারণ মানুষ সে অস্ত্রটা হাতে নেয় যেটা পরিরাও নিতে চেয়েও নিতে পারেনি। আপনি আপনার রাজ্য নিয়েই থাকুন, আমি আমার ভালোবাসাকে নিয়েই থাকবো, চলি বলে একটা চুটকি মারলাম আর সেখান থেকে সোজা জাফরিনের কাছে চলে যাই। দেখলাম জাফরিন কান্না করতে লাগে আমার কাছে। এখন নিজের মধ্যেই একটা শক্তি অনুভব করতে লাগলাম, যেটা পরিদের চেয়েও বেশি শক্তিশালী আর অনেক উন্নত, যেটা পরিদের টক্কর দিতে পারবে, শুধু টক্কর না তাদের শেষ করেও দিতে পারবে। তবে আমার এই শক্তির প্রয়োজন নেই। আর তবে আমি অবাক হলাম, কারণ আমি সেই তলোয়ারটা তুলতে পারলাম যেটা পরিরাও তুলতে পারেনি। আর যখন সেই শক্তি দিয়ে আমি গার্ডকে শেষ করলাম তখন আমি আমার মধ্যেই ছিলাম না, মানে আমি আমার মধ্যে থেকে অন্য কেউ আমাকে কন্ট্রোল করছে। জাফরিন, আমার কথা শুনে জাফরিন আমার দিকে তাকালো। কে কে আপনি, আর এখানে কি করে আসলেন? আসলে আমার মুখে সোনালি কালারের কাপড় দিয়ে মাস্ক আছে, তাই সে চেনে নেয় আমাকে। আমার ড্রেস আপের জন্যও, তাই চিন্তা করলাম একটু মজা নিই। আমি কি এই না হয় পরেই বলে, কিন্তু একটা খবর দিতে আসলাম। কি খবর? যে মানুষটাকে আপনি ভালোবাসতেন সে আর নেই। কথা শুনে হঠাৎই জাফরিন নিস্তব্ধ হয়ে গেল। আমি তার মুখের অবস্থা থেকে বুঝতে পারলাম সে খুব বড়ভাবে শকড খেয়ে গেল। না, এ হতে পারে না। ও আমাকে ছেড়ে যেতে পারে না। ও আমাকে কথা দিয়েছিল, ও কোনোদিনও আমাকে একা করে যাবে না। অন্তর বলে আরো জোরে জোরে কান্না করতে লাগে। সাথে সাথেই সে খুব জোরে সরেই কান্নায় শুরু করে দেয়। আমি ওকে জাপটে জড়ে ধরে, আরে আরে পাগলি, আমার কান্না করতেছেন কেন? আমি মরি নাই তো। তারপর মুখের সেই মাস্কটা সরাই, সাথে সাথে জাফরিনের কান্না থেমে যায় আর জাফরিন আমার দিকে চোখ বড় বড় করে দেখতে লাগে। এভাবে কি দেখো? সাথে সাথে জাফরিন আমাকে জড়ে ধরে কান্না করে দেয়। আরে কান্না করতেছো কেন? আমি তো আসি, তাই না? কোনো মতে আমি জাফরিনের কান্না থামাই। তুমি
তুমি এভাবে কেন? আর কিভাবে এই রুমে আসলে? তারপর সব বলি। সে আমার কথাগুলো শুনে অনেক বড়ভাবে শক খেয়ে যায়। বললাম না, আমার কলিজার মধ্যে কোনো না কোনো স্পেশাল কিছু আছে। আমাকে এখান থেকে এক্ষুনি নিয়ে চলো। আমি থাকবো না এখানে। তুমি আমাদের জায়গায় চলে যাই। চলো। আমি যখনই চুটকি মারতে যাব তখন রাজা রানীর দরজা দিয়ে প্রবেশ করলো। কি চাই তোমাদের এখানে? আমার কলিজাটাকে তো তোমরা অনেক আঘাত করে মারতে চেয়েছিলে। তোমরা মনে করছিলে সে লোভে আমাকে বিয়ে করছে, তাই না? যদি লোভ থাকতো না, তাহলে সে তো আমাকে থেকে বিভিন্ন জিনিস চাইতো। কিন্তু সে আমাকে ভালোবাসে বলে আমাকেই আগলে রাখছিল। আর তোমরা তার যোগ্যতা বের করতে ব্যস্ত হয়ে পড়ো। আব্বু, একবার তুমি বুকে হাত রেখে বলো তো, তুমি ওর শ্বশুর হওয়ার যোগ্যতা রাখো? এখন আমি নিজেই নিজেকে প্রশ্ন করতে লাগলাম, আমি কি তার যোগ্য? তার কাছে এত শক্তি থাকার পরেও সে আমাকে নিয়ে যাচ্ছে, কারণ সে আমাকে ভালোবাসে। আর সে চাইলেই এখন তোমাদের রাজ্যকে নিমিষে শেষ করে দিতে পারে। কিন্তু সে এই সবে নেই। সে শুধু আমাকেই চাইছে। আর তোমরা তাকে আঘাত করে আমার থেকে দূরে করতে চাইছিলে। জাফরিন, শান্ত হ তুই। তোর আব্বু তার ভুল বুঝতে পারছে। মারে, আমাকে ক্ষমা করে দে। আমি সত্যি অনেক লজ্জিত নিজের কাজকর্মের জন্য। আমাকে ক্ষমা করে দে। জাফরিন, বাদ দাও তো। যা হওয়ার তা হয়ে গেছে। আর উনিও ওনার কাছে অনুতপ্ত। ওনার উপর রাগ করে লাভ নেই। ক্ষমা করে দাও ওনাকে। দেখলে আব্বু, কতই না কষ্ট দিচ্ছ তাকে, তারপরও সে তোমাকে ক্ষমা করে দিতে বলতেছে। এবার তুমিই বলো, মানুষ ভালো না খারাপ? জাফরিন আব্বু ভালো করে তার ভুল বুঝলো। সে সব মানুষকে খারাপ মনে করতো, কিন্তু আজ তার ভুল ভেঙে দেওয়া হয়। প্রত্যেক জিনিসের মধ্যে ভালো খারাপ আছে, তা আজ বুঝিয়ে দেওয়া হয়। রাজা তার বিশ্বস্ত ব্যক্তি মানে গার্ডটাকে ভরসা করতো, কিন্তু সেই রাজার সাথে বিশ্বাসঘাতকতা করতো। রাজা নিজেই জাফরিনকে সকলের সামনে আমার হাতে তুলে দেয়। আর আমিও জাফরিনকে নিয়ে আমাদের বাসায় চলে আসি। আর জাফরিনের ভালোবাসা দিয়ে 6টা বছর কাটে দিলাম। 6 বছর পর আমি অফিস শেষ করে বাড়ি যাচ্ছি। তবে আজকে লেট করেই যাচ্ছি, কারণ আজকে একটা মিটিং ছিল, তাও রাতে। বাসা ঢুকলাম চোরের মতো। আস্তে আস্তে করে নিজের রুমের দিকে যেতে লাগলাম। এভাবে চোরের মতো কোথায় যাও আপু? এই চুপ, কথা বলিও না। ঘুমাও নাই তুমি? আর তোমার আম্মু কোথায়? না, ও ঘুমাইছে না। আমি পেছন থেকে জড়িয়ে রেখে বলল, আমি দেখলাম জাফরিন আমার দিকে রেগে তাকিয়ে আছে। আপু, তুমি মনে হয় ঠেক। জাফরিন, আমার কথাটা তো একটু শোনো। কি শুনবো? হ্যাঁ, কয়টা বাজে শুনি? এত রাতে কোথায় ছিলা তুমি? আমার কি চিন্তা হয় না তোমার জন্য? আম্মু, শান্ত হও তুমি। আপু হয়তো কাজে ব্যস্ত দিল, তাই একটু দেরি হয়েছে আর কি। তুই চুপ থাক আর রুমে গিয়ে শুয়ে পড়। আর তুমি কল ধরো নাই কেন? আচ্ছা, কথাটা শোনো, তারপর বকা দিও। কথা পরে যাও, ফ্রেশ হয়ে আসো। আমি খাবার রেডি করতেছি। চলো মামুনি। আমি জেনিয়াকে কোলে নিয়ে আমার রুমে নিয়ে গেলাম। আর তাকে খাটে রেখে আমিও ফ্রেশ হয়ে আসলাম। জেনিয়া আমার আর জাফরিনের একমাত্র মেয়ে, যে দেখতে প্রায় তার আম্মুর মতোই। তার আম্মুর নামের উপর ভিত্তি করেই রাখা হয়। সে মাত্র 4 বছর হবে। আম্মু, খাবার হয়ে খাইছো? হ্যাঁ আপু, আম্মু খাইয়ে দিয়েতে, কিন্তু আম্মু খায়নি। তোমার জন্য বলতে আতে। এত দেরি হয়েছে কেন তোমার আপু? আর বলিও না, কাজের জন্য। চলো নিচে যাব। তারপর জেনিয়াকে কোলে নিয়ে চলে গেলাম ডাইনিং রুমে। দেখলাম জাফরিন খাবার নিয়ে বসে আছে, তবে রেগেও আছে। জেনিয়া, তুমি রুমে চলে যাও, নাহলে তোমার আম্মুকে মানাতে পারবো না। ঠিক আছে আপু। তারপর কোল থেকে নামিয়ে দিলাম। আর সেও তার রুমে চলে যায়। আর আমিও টেবিলে বসে পড়ি। আর জাফরিন খাবার দেয়। সরি তো, আসলে আজকে একটা মিটিং ছিল। তুমি জানো আমি কতটা ভয় ছিলাম? এই রকম এক রাতেই তোমার সাথে কি হয়েছিল মনে আছে তোমার? আরে কান্না করতেছো কেন? আমার কিছু হবে না। যদি তোমার কিছু হয়ে যায়, কি হবে আমাদের? শোনো, আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার জন্য ভয় লাগে আমার। সাথে সাথে জাফরিনের কাছে গিয়ে তাকে একটু আলতো করে জোরে ধরি। শোনো, আমরা কিন্তু এখন মানুষ, আমাদের কাছে আমাদের শক্তি নেই। তাই তোমার জন্যই
আমার বেশি ভয় করে। আচ্ছা সরি, আর এমন হবে না। তারপর কোনো মতে জাফরিনকে শান্ত করলাম আর দুজনকে খাবার খাইয়ে দিলাম। খাবার শেষ করে জাফরিন প্লেট ধুচ্ছে আর আমিও পেছন থেকে জড়িয়ে ধরি। আমি জানি তুমি আমার জন্য ভয় পাও, চিন্তা করিও না, আল্লাহ আছে তো আমাদের সাথে, আর আমিও সাবধানে চলাফেরা করতেছি তো। শুধু সাবধানে না, দেখে শুনে চলাফেরা করতে হবে তোমাকে। তারপর আমরা আমাদের বেড রুমে চলে যাই। এখন তুমি আর একা নও অন্তর, তোমার সাথে আমারও, আমাদের মেয়েরও জীবন জুড়ে আছে। আমিও জাফরিনকে জড়িয়ে ধরি। তুমি নিশ্চিন্তে থাকো আর আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো, তবে শুধু আমার জন্য না, আমাদের জন্য। আর তখন জেনিয়া রুমে আসে আর সাথে সাথে জাফরিনকে ছেড়ে দেই। আপু, আমার ঘুম আসছে না, আমি তোমাদের সাথে ঘুমাবো। আমি গিয়ে জেনিকে নিয়ে আমাদের মাঝখানে শুয়ে দিই আর তার কপালে আলতো করে একটা চুমু দিই। গুড নাইট আমার পরিটা। গুড নাইট আপু আম্মু। গুড নাইট আমাদের রাজকুমারীটা। আমরা ঘুমিয়ে পড়লাম। রাতের বেলা আমার ঘুম ভেঙে যায় আর দেখলাম জাফরিন জানালার পাশে দাঁড়িয়ে আছে। আমি তার কাছে গেলাম। কি হয়েছে, ঘুম আসতেছে না তোমার? জানো, আজ আমি অনেক খুশি। আজকে আমার মতো গর্ভবতী মেয়ে মনে হয় আর নেই। সেটা কি করে? এমন একজনকে পেলাম যে কিনা আমাকে অনেক ভালোবাসে, আর এখন তো আমাদের পরিবার পরিপূর্ণ হলো। বলে জাফরিন আমাকে জড়িয়ে ধরে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবনে আসার জন্য। আমি তোমার জীবনে না, তুমি আমার জীবনে আসছো আর আমার জীবনটাকে রঙিন করে তুললে। সত্যি আমি অনেক ভাগ্যবান, তোমার তো একজনকে পেলাম। তবে একটু বেশি আমার ভাগ্য ভালো, কারণ আমি তো পরিবও পাইছি। আচ্ছা, জেনিয়াকে একটা ফাই দিলে কেমন হয়? এই কথাটা আমার বলা উচিত ছিল, তবে কথাটা খারাপ বলো নাই। তবে আর যাই বলো না কেন, তুমি সত্যি আমার জীবনটাকে গুছিয়ে দিলা। থ্যাংক ইউ সো মাচ। এখন চলো ঘুমাবো। তারপর আমরা আমাদের খাটে গিয়ে শুয়ে পড়ি। আমাদের মাঝে আমাদের মেয়েও আছে। এরপর আমরা ঘুমিয়ে পড়ি। আজ আমাদের পরিবার পরিপূর্ণ হলো। জাফরিন আমার জীবনে এসে আমাকে এতটাই ভালোবাসা দিছে যে কেউ আমাকে দিতে পারবে না। আর এখন তো আমার বাসায় আরও একটা পরি আছে, জেনিয়া। জাফরিনের ভালোবাসা, ওদের শাসন এবং জেনিয়ার দুষ্টামি নিয়ে আমরা হাসি খুশিভাবেই জীবনযাপন করতে লাগলাম। জীবনে কখন কি ঘটে তা আল্লাহই জানে, আর আল্লাহ যা করবে অবশ্যই ভালোর জন্যই করবে, তাই তার প্রতি নিরাশ না হওয়াই ভালো।